ঠিক আছে। সবাইকে শুভেচ্ছা। আজকে হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আমাদের যে কনসেপচুয়ালের সর্বশেষ যে অধ্যায়টি আছে, সপ্তম অধ্যায়, সেটি পড়ব। তো এই ক্লাসটি করার আগে হচ্ছে আমরা একটু এনশিওর হয়ে নিতে চাচ্ছি আপনারা জুমে যারা যুক্ত হয়েছেন তারা সবকিছু স্পষ্ট কিনা, আর ফেসবুকে যারা যুক্ত হচ্ছেন তারা একটু যে কোনো একজন জানান যে সবকিছু স্পষ্ট কিনা। তো তার আগে একটু আমরা দেখি যে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মানে সবচেয়ে কঠিন যে পার্টটা আছে কনসেপচুয়ালের যে 7টা অধ্যায়, তো এই 7টা অধ্যায় হচ্ছে আমরা পড়েছি। প্রথম অধ্যায় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের হচ্ছে একদম ইন্ট্রোডাকশন যেটা, সেটা আমরা পড়েছি, যেটার মধ্যে কিছু থিওরিজ ছিল, যেই থিওরিজগুলো হচ্ছে আমরা হচ্ছে পরবর্তীতে ইম্পিরিক্যাল এবং হচ্ছে প্রবলেম সলভিং পার্টে আমাদের কাজে লাগবে এবং কনসেপচুয়াল আসবে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমরা রাষ্ট্রের যে অ্যাক্টরগুলো আছে, অ্যাক্টর নন স্টেট অ্যাক্টর, সেটা পড়েছি। 3 নাম্বার যে অধ্যায়টা আছে কনসেপচুয়াল, পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, সে অধ্যায়টা পড়েছি। চতুর্থ যে অধ্যায়টা আছে আমাদের কনসেপচুয়ালের হচ্ছে বিশেষ করে যে মেজর আইডিয়াস অ্যান্ড থিওরিজ, সেটা পড়েছি। আর পঞ্চম অধ্যায় আমরা যে ডিপ্লোমেসি অ্যান্ড ফরেন পলিসি, আর ষষ্ঠ যে অধ্যায়টা ছিল সেখানে হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে হচ্ছে ইকোনমিক আছে যেটা, সে অধ্যায়টা পড়েছি। আর সপ্তম কনসেপচুয়াল যেটা আছে আজকে আমরা সেটা পড়বো, সেটা হচ্ছে ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে। তাহলে এই যে অধ্যায়গুলো হচ্ছে আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর মোটামুটি একটা কঠিন একটা জিনিস, এই চ্যাপ্টারটা আমরা হচ্ছে আজকে শেষ করতে যাচ্ছি। তো এই জায়গায় আসলে আমরা ধারণা করছি যে আমাদের এম্পিরিক্যাল যে পার্টটা শুরু হবে, তো এম্পিরিক্যাল পার্টে আসলে আমাদের সমসাময়িক যে ইস্যু খুব বেশি না। সিলেবাসে যে এম্পিরিক্যাল ইস্যুগুলো আছে, জাতিসংঘ, তারপর হচ্ছে মধ্যপ্রাচ্যের সংকট, তারপর হচ্ছে বাংলাদেশের ফরেন পলিসি, সাউথ এশিয়া, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল টপিক, আমরা এগুলো পড়ে ফেলতে পারবো খুব ইজিলি। আর সাম্প্রতিক যে ইস্যুগুলো আছে, বর্তমানে ইরানকে কেন্দ্র করে একটা ইস্যু আছে, তারপরে সাম্প্রতিক হচ্ছে বাংলাদেশে যেহেতু একটা নিউলি একটা গভর্নমেন্ট ফর্ম করেছে, তো এই গভর্নমেন্টের সামনে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে তার ফরেন পলিসি রিলেটেড অনেকগুলো চ্যালেঞ্জেস আছে। তো এই জায়গা থেকে আমরা দেখি যে ইরান ইস্যুটা আমাদের নিউ গভর্নমেন্টের হচ্ছে কিছু ফরেন পলিসিগত চ্যালেঞ্জের দিকগুলো আছে, নতুন করে জ্বালানি যে সংকটটা আছে এটা যুক্ত হয়েছে। তো আমাদের আসলে খুব বেশি সময় আশা করি যে আমাদের এম্পিরিক্যাল এবং প্রবলেম সলভিং এ লাগবে না। তো আজকের হচ্ছে যে ক্লাইমেট যে পার্টটা আছে আজকে যেটা আমরা পড়বো, এটা শুধু আসলে আপনাদের কনসেপচুয়ালে যেমন এটা গুরুত্বপূর্ণ, একইভাবে এটা থেকে আমরা দেখি যে এটা থেকে ইম্পেরিক্যালও প্রশ্ন আসে এবং একইভাবে এটা থেকে হচ্ছে প্রবলেম সলভিংও প্রশ্ন আসে। 47 BCS এ যদি আমরা দেখি যে প্রবলেম সলভিং এর যে প্রশ্নটা, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ থেকে আসছে। একইভাবে 47-এ যে ইম্পেরিক্যালের যে একটা প্রশ্ন, 3 নাম্বার যে প্রশ্ন, ওইটাও হচ্ছে ক্লাইমেট চেঞ্জ থেকে আসে। তাহলে বুঝতেই পারতেছেন যে এই যে অধ্যায়টা আছে এটা মোটামুটি একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এখন এই অধ্যায়টার ক্ষেত্রে আমরা জানি যে এটা শুধু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্যই গুরুত্বপূর্ণ না, আপনাদের বাংলাদেশ বিষয়াবলীর যে আগামী যে ক্লাসটা আছে, ওই জায়গা হচ্ছে আমাদের যে এনভায়রনমেন্ট যে একটা টপিক আছে, বাংলাদেশের পরিবেশ দূষণ এবং হচ্ছে বাংলাদেশের ক্লাইমেট নিয়ে, ওই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ। একইভাবে হচ্ছে আপনাদের বাংলা যে রচনা আছে, বাংলা রচনা কিন্তু পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে ইংরেজি যে এসে আছে সেখানেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে এই অধ্যায়টা, এটাকে আমরা একটা মানে হোলিস্টিক অধ্যায় হিসেবে বিবেচনা করি, যেটা আসলে একটা ক্রস কাটিং ইস্যু হিসেবেও শুধু ইন্টারন্যাশনালে পড়লো এটা আমাদের বাংলাদেশ বিষয়াবলীতে কাজে লাগে, এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে তো কাজে লাগছেই, পাশাপাশি বাংলা ইংরেজি রচনাতে কাজে লাগছে। তো এখন এই যে থিওরি যেগুলো আমরা পড়তেছি যে কনসেপচুয়ালে, এখানে কনসেপচুয়ালে যেমন আমরা মোটামুটি এখান থেকে আনসার করতে পারবো, পাশাপাশি এগুলো আমাদের ওভার দি টাইম যে ইম্পেরিক্যাল এবং হচ্ছে প্রবলেম সলভিংটা যখন পড়বো তখন আমরা দেখবো যে এই ধারণাগুলো আমাদের অনেক বেশি কাজে লাগছে। তো ফেসবুকে যারা যুক্ত হয়েছেন জুমে ক্লাস নেই, হ্যাঁ জুমে তো ক্লাস হচ্ছে। জুমে হচ্ছে আপনাদের যেই লিঙ্ক যেটা ছিল এতদিন, ওইটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আপনারা এই জুমের যে লিঙ্ক ক্লাস যেটা আছে, এটা গত ক্লাসে আমরা দেখেছি যে আপনারা এটা বাইরে শেয়ার করেছেন অনেকে। তো ওই লিঙ্ক ক্লাসই দেখে যে অনেকে আসলে বাইরে যারা আসলে কোর্সে এডমিট হয় নাই কিন্তু আসলে তারা ক্লাস করে নিয়মিত, তো এই জায়গায় জুমের এটা চেঞ্জ করা হয়েছে। আপনারা কাইন্ডলি এটা করবেন না। জুম লিঙ্কটা হচ্ছে আপনাদের জন্যই ব্যবহার করার জন্য, আপনারা যারা কোর্সে এনরোল করেছেন তাদের জন্য, এটা বাইরে আসলে কাউকে দিবেন না। হ্যাঁ, তুমি আরেকটা প্রবলেম হয় মাঝে মধ্যে দেখা যায় যে জি। অটোমেটিক্যালি বের হয়ে যাচ্ছে পিপিটি থেকে, এটা কেন হয় বুঝি না। বের হওয়ার পরে আবার যখন জি। অ্যাটেন্ড করার ট্রাই করি তো তখন করতে পারি না। এই বিষয়টা একটু কাইন্ডলি
খেয়াল রাখবেন যে কোনো আচ্ছা কিছু আচ্ছা। বের হয়ে গেলেও অ্যাড হইতে পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফেসবুকে তাহলে শোনা যাচ্ছে কিনা, আপনারা যারা যুক্ত হয়েছেন একটু যে কোনো একজন কমেন্ট করলে জানালেই হবে যে ভাই সবকিছু ওকে, আমরা ক্লাসটা তাহলে শুরু করে দিই। ফেসবুকে একটু জাস্ট যে কোনো একজন আপনারা একটা কমেন্ট করলেই হবে যে সবকিছু ক্লিয়ার। তো ক্লাইমেট বা এই সপ্তম যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে যদি আমরা একটু বিগত সালের প্রশ্নগুলো দেখি, যে এখান থেকে আসলে সিলেবাসের যে টপিক বেসড যে ক্লাইমেট রিফিউজি বলতে কি বোঝায় এটা হচ্ছে 40তম বিসিএস এ আসছে। তারপরে হচ্ছে সাবটপিক থেকে দেখে আমরা যে হচ্ছে গ্লোবাল কমন্স এই ধারণাটি আসলে কি বোঝায়। তারপর হচ্ছে 41তম বিসিএস আমরা দেখি যে চরম আবহাওয়া এর ভয়াবহতাগুলো কি। তারপরে হচ্ছে এখানে সমসাময়িক যে বিষয়গুলো আছে, কপ সম্মেলন যেটা প্রতি বছর ঘটে থাকে, তো 37তম বিসিএস এ কপ সম্মেলন থেকে আসছে। তারপর হচ্ছে আমরা যদি একদম রিসেন্ট দেখি যে এই যে জলবায়ু পরিবর্তন যেটা হচ্ছে এটার কারণে আসলে বৈশ্বিক যে ইকোনমিক যে স্ট্রাকচার সেটাকে কিভাবে সে পরিবর্তন করে দিচ্ছে, জলবায়ুর কারণে হচ্ছে বৈশ্বিক যে উৎপাদন ব্যবস্থা প্রোডাকশন সিস্টেম সেটার কি পরিবর্তন ঘটছে, এটা 47তম আসছে। তারপর হচ্ছে জলবায়ু যে পরিবর্তনের কারণে আমাদের হচ্ছে নিরাপত্তাজনিত যে ধারণা রাষ্ট্রের এই ধরনের পরিবর্তন, এটার পাশাপাশি আমরা দেখি যে হচ্ছে বাংলাদেশে আসলে কি ধরনের প্রভাব পড়তেছে, এটা হচ্ছে 46-এ আসছে যে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে কি কি ইম্প্যাক্ট। তারপর হচ্ছে এই যে নিরাপত্তাজনিত কারণে একটা আসছিল 45 বিসিএস এ, যে আমাদের যে সিকিউরিটি যে জিনিসটা আছে এটাকে জলবায়ুটা কিভাবে ইম্প্যাক্ট ফেলতেছে। তো আমরা এই অধ্যায়টা হচ্ছে কিছু বেসিক, ওকে ক্লিয়ার ভাই। আমরা এটা হচ্ছে একটু বেসিক আলোচনা দ্বারা একটু শুরু করব, সেটা হচ্ছে আমাদের পাবলিক গুডস থিওরি। এই যে পাবলিক গুডস থিওরি যেটা, এটা হচ্ছে আমার ইকোনমিতে বিশেষ করে ব্যবহার করা হয়েছিল। তো ইকোনমির ক্ষেত্রে হচ্ছে আমাদের রাষ্ট্রগুলোতে সরকারের যে ট্যাক্স আইডিয়া, সরকারের যে হচ্ছে আমাদের ফিসক্যাল পলিসি আছে সরকারের, ওই ফিসক্যাল পলিসি তারপর হচ্ছে সরকারের যে ট্যাক্স পলিসি এটার সাথে আসলে ক্লাইমেট চেঞ্জকে আসলে যুক্ত করা হয়েছে। তো এই জায়গায় হচ্ছে এই পাবলিক গুডস থিওরি যেটা আছে এটা বোঝার জন্য আমাদেরকে একটু চারটা বৈশিষ্ট্য বুঝতে হবে যে কোনগুলাকে আমরা পাবলিক গুডস থিওরি বলি। তো প্রথম বৈশিষ্ট্য যেটা আছে আমরা যদি একটু দেখি, একটু এক্সক্লুডেবল। তাহলে এক্সক্লুড করা মানে কি, কাউকে হচ্ছে বের করে দেওয়া, কাউকে হচ্ছে আপনার বিরত রাখা সেবা গ্রহণ থেকে। কারণ রাষ্ট্রের কোনো একটা পণ্য বা কোনো একটা হচ্ছে সেবা বা হচ্ছে কোনো একটা দ্রব্য, তো এরকম যেই দ্রব্যগুলো আসলে প্রাইভেট প্রপার্টি, ধরুন হচ্ছে আপনি টাকা দিয়ে ক্রয় করেন, এই ধরনের পণ্যগুলোকে আপনি কি করেন, কেউ যদি ওই পণ্যতে হচ্ছে সে যদি পে না করে, সে যদি টাকা পেমেন্ট না করে, তাহলে হচ্ছে তাকে ওই সেবাটা গ্রহণ করা থেকে আপনি বিরত রাখতে পারেন। তো এই জায়গায় আসলে এক্সক্লুডেবল হচ্ছে পণ্য সেগুলাকে বলা হয় যেগুলো আসলে প্রাইভেট ওনারশিপ থাকে। তাহলে যেই পণ্যগুলো আসলে প্রাইভেট ওনারশিপ থাকে, কেউ যদি টাকা না দেয় তাহলে হচ্ছে আপনি তাকে সেবা গ্রহণ করা থেকে বিরত রাখতে পারেন। আমরা যদি একটু উদাহরণ দিই, ধরেন যে একটা সিনেমা হল একজন ব্যক্তির আছে, তো ওই জায়গায় সিনেমা হলে হচ্ছে আপনি কে সিনেমা দেখতে পারবে কে দেখতে পারবে না, তাহলে যে হচ্ছে ধরেন টাকা দিয়ে হচ্ছে সিনেমার টিকিট কিনে সে হচ্ছে দেখতে পারবে। যে হচ্ছে টিকিট ক্রয় ছাড়া ধরেন সিনেমা হলে ঢুকে গিয়েছে তাকে আপনি কি করেন, ওখান থেকে এক্সক্লুড করে দেন যে ভাই তুমি তো এটার জন্য পে করো নাই, তাই তুমি এখান থেকে সরে যাও, এক্সক্লুড। তারপর হচ্ছে আমরা দেখি যে মোবাইল সেবা, তাহলে এই যে আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি, আপনি যদি হচ্ছে ওয়াইফাই মাসের প্রথম 5 দিনের মধ্যে যদি আপনি ওয়াইফাই বিল পে না করেন, তাহলে দেখবেন যে সে হচ্ছে আপনার ওয়াইফাই লাইনটা কেটে দেয়। তাহলে সে আপনাকে কি করছে, ওয়াইফাই সেবা থেকে সে আপনাকে এক্সক্লুড করে দিচ্ছে। তার মানে এই যে প্রপার্টির ক্ষেত্রে আমরা দেখি যে এক্সক্লুডেবল ধারণাটা হচ্ছে আমি যদি আসলে পেমেন্ট না করি তাহলে হচ্ছে আমাকে এক্সক্লুড করে দেওয়ার একটা সিস্টেম এখানে আছে। যেমন একইভাবে রেস্তোরাঁ, আপনি কোনো রেস্টুরেন্টে গেছেন, ওখানে যদি আপনি মূল্য পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনাকে ওই খাবারগুলো খেতে দিবে না, আপনাকে এখান থেকে এক্সক্লুড করে দিবে, বিরত রাখবে। আরেকটা হচ্ছে নন এক্সক্লুডেবল সেবা। নন এক্সক্লুডেবল সেবা হচ্ছে যেই পণ্যটা, যেই প্রোডাক্টটা, যেই সেবাটা আপনি হচ্ছে যদি টাকা পে না করেন তাও হচ্ছে আপনাকে ওখান থেকে বাদ দেওয়ার কোনো অপশন নাই। তাহলে এই যে আপনার যদি বাদ দেওয়ার অপশন নাই, এটাকে আমরা বলি যে নন এক্সক্লুডেবল সেবা। আমরা যদি একটু উদাহরণ দেখি নন এক্সক্লুডেবল সেবার ক্ষেত্রে, যেমন হচ্ছে আমাদের রাস্তা, আমরা যে হচ্ছে এই যে ধরেন হাইওয়ে যেগুলো আছে, ধরেন ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, ঢাকা খুলনা যে হাইওয়ে আছে, এই হাইওয়েগুলোতে হচ্ছে রাষ্ট্রের যে লোকগুলা ট্যাক্স দিচ্ছে তারাও যেমন এই হাইওয়ে ব্যবহার করতে পারতেছে, আর যারা ট্যাক্স দিচ্ছে না, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, তাদেরকে কিন্তু সরকার আসলে এক্সক্লুড করতে পারে না যে তুমি যেহেতু ট্যাক্স দেও না তুমি আমার এই হাইওয়ে বানাইতে মানে হাইওয়ে ব্যবহার করতে পারবে না। তারপর আমরা দেখি যে এই যে রাস্তার যে লাইট আছে, তো এই রাস্তা তৈরি করার ক্ষেত্রে সরকারকে যে ট্যাক্স দিচ্ছে সেও রাস্তার লাইটের কারণে সে আলো পাচ্ছে, যে ট্যাক্স দেয় না সেও আলো পাচ্ছে, মানে এই সেবা গ্রহণ থেকে আমি তাকে বিরত রাখতে পারি না। আমাদের রাষ্ট্রের যে আর্মি আছে, তাহলে আমাদের ধরুন কোনো একটা দুর্যোগের সময়
এই আর্মিদের ক্ষেত্রে হচ্ছে রাষ্ট্রের যারা ধরেন ট্যাক্স দেয় তারাও আর্মির সেবাটা পায়। রাষ্ট্রের যে নিরাপত্তার ক্ষেত্রে আপনি রাষ্ট্রের ভিতরে আছেন, এই আর্মি কিন্তু আপনাকে নিরাপত্তা দিচ্ছে। রাষ্ট্রে যখন কোনো বন্যা হয়, দুর্যোগ হয়, আর্মি কিন্তু হচ্ছে আপনার উদ্ধারের কাজে যাচ্ছে। তা আমাদের এখানে যখন একটা বন্যা হয় উপকূলীয় অঞ্চলে, আর্মি কিন্তু আসলে ওখানে ইয়া করে না যে আসলে কে কে আমার রাষ্ট্রের ট্যাক্স দিচ্ছে আমি তাকে তাকে উদ্ধার করব, যে ট্যাক্স দেয় না তাকে আমি উদ্ধার করব না। তার মানে হচ্ছে এই যে যেই পণ্যগুলো আছে, যেই সেবাগুলো আছে, সার্ভিসগুলো আছে, আমি টাকা না দিলেও রাষ্ট্র আমাকে এক্সক্লুড করতে পারে না, আমাকে বাদ দিতে পারে না। এগুলাকে আমরা বলি যে নন এক্সক্লুডেবল প্রোডাক্ট। তো এই যে নন এক্সক্লুডেবল প্রোডাক্ট, যেমন হচ্ছে আমাদের বায়ুর মান। আজকে ঢাকা শহরের ধরেন বায়ুর মান নিয়ে সরকার প্রচুর কাজ করতেছে। যেমন ধরেন বায়ুর মানকে কিভাবে আসলে এয়ার পলিউশন কমানো যায়, বায়ুর মানটা কিভাবে বৃদ্ধি করা যায়। তো এই ক্ষেত্রে ঢাকা শহরে যে আসলে ট্যাক্স দেয় না, যে অবৈধভাবে এখানে বসতি স্থাপন করে, সেও কিন্তু বায়ু যদি ভালো থাকে সে এটার ফলাফল পাচ্ছে। সরকার সে ট্যাক্স না দেওয়ার কারণে কিন্তু সরকার তাকে এটা থেকে এক্সক্লুড করতে পারে না। তো এখন আমরা দেখি যে এই ধরনের যে প্রপার্টিগুলো আছে আমি কাউকে আসলে বাদ দিতে পারি না। এগুলোতে আসলে কি কি সমস্যা হয় আমরা দেখি যে মূল্য পরিশোধ ছাড়াও এগুলার সুবিধা পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখি যে এগুলো আসলে রাষ্ট্র বা সমষ্টিগত উদ্যোগে সরবরাহ করা হয় এগুলা। তাহলে এগুলোর বৈশিষ্ট্য কি? এগুলাতে একটা ফ্রি রাইডার প্রবলেম তৈরি হয়। তাহলে ফ্রি রাইডার প্রবলেমটা কি? মানে হচ্ছে আমি পে করতেছি না, কিন্তু হচ্ছে আমি এটার সেবাটা ভোগ করতেছি। তাহলে এটা হচ্ছে ফ্রি রাইডার প্রবলেম, যেটা ইকোনমিতে আরো বিস্তারিত আলোচনা হয়। তাহলে ফ্রি রাইডার প্রবলেমটা কি? ধরেন হচ্ছে আপনি আপনার হল থেকে প্রতিদিন 8টা বাজে হচ্ছে আপনি ডিপার্টমেন্টে যাবেন, ক্লাসে যাবেন। তাহলে এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি হল, এটা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট। তা আপনি যখন হল গেট থেকে একটা রিক্সা নিলেন, তো রিক্সা নেওয়ার পর হচ্ছে আপনি 50 টাকা ভাড়া দিয়ে আপনি ডিপার্টমেন্টে যাবেন। তখন আপনি দেখলেন যে আপনি যখন রিক্সায় উঠবেন আপনার ফ্রেন্ড আসলো, তখন আপনি বললেন যে এই তুইও তো আমার ডিপার্টমেন্টে যাবি, তাহলে একসাথে ওকে নিয়ে নিলেন। তাহলে এই যে সে যে আপনার সাথে যে ফ্রিতে যাই এখানে গেল, তাহলে এটা হচ্ছে একটা ফ্রি রাইডার, মানে সে হচ্ছে ফ্রিতে সেবাটা পাইলো, পেমেন্টটা কিন্তু আপনি দিলেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ফ্রেন্ড যদি হচ্ছে প্রতিদিন আপনি রিক্সা নিলেন, ডিপার্টমেন্টে যাবেন, 50 টাকা ভাড়া দিচ্ছেন, প্রতিদিন যদি আপনার ফ্রেন্ড সকালে চলে আসে, আপনি কিন্তু একদিন, 2 দিন, 3 দিনের সময় কিন্তু আপনি বলবেন যে ভাই এভাবে ফ্রি রাইডারটা হইতে পারে না, তুমি এবার বিল দাও। তার মানে হচ্ছে এই যে আমরা দেখি এক্ষেত্রে ফ্রি রাইডার যে প্রবলেমটা আছে, এক্ষেত্রে প্রাইভেট প্রপার্টির ক্ষেত্রে আপনি কিন্তু তাকে বলতে পারেন যে ভাই তুমি এবার বিল দিতে হবে এবার, কারণ আমি বিগত 2 দিন দিয়েছি। কিন্তু এই ধরনের সরকারি সেবা যেগুলো আছে, যেগুলো কমন গুড যেগুলো আছে, এগুলো কিন্তু আসলে এই ধরনের একটা ফ্রি রাইডার প্রবলেম তৈরি হয়। সরকার আসলে একটা বৃহৎ সোসাইটি থেকে আসলে খুঁজে খুঁজে বের করাটা আসলে সরকারের জন্য টাফ আর কি, কে আমার পে করছে না আর কে পে করছে। তো এটা হচ্ছে আমরা একটু দুইটা জিনিস দেখলাম। আরেকটা হচ্ছে এখানে 3 নাম্বার যেই শর্তটা, সেটা হচ্ছে রাইভালরাস এবং নন রাইভালরাস, 4 নাম্বারটা। এখন রাইভালরাস জিনিসটা কি? যে রাইভালরাস জিনিসের মানেটা হচ্ছে, ধরেন হচ্ছে এটা একটা আমাদের একটা পানির বোতল। তাহলে এই যে পানির বোতলটা, এটা ধরেন হচ্ছে আমি 30 টাকা দিয়ে ক্রয় করেছি দোকান থেকে। তো এখন এই পানিটা যদি আমি খেয়ে ফেলি, তাহলে আমি খেয়ে ফেললাম ধরেন এটা, তাহলে এই পানিটা আরেকজন খাওয়ার জন্য এটা অবশিষ্ট থাকতেছে না। মানে হচ্ছে আমার কাছে যদি 3টা আপেল থাকে, আমি যদি 3টা আপেল খেয়ে ফেলি, তাহলে অন্যজনের জন্য সেটা অবশিষ্ট থাকতেছে না, এটা নিঃশেষ হয়ে যাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে আমার রাইভালরাস। কিন্তু ধরেন হচ্ছে আমি যদি নদী থেকে হচ্ছে, বা আমি যদি হচ্ছে কক্সবাজার গিয়ে আমি যদি বঙ্গোপসাগর থেকে যদি আমি 2 বালতি পানি সংগ্রহ করি, কিংবা আমি যদি নদী থেকে হচ্ছে পানি সংগ্রহ করি 2 গ্লাস, তাহলে নদীর পানি কিন্তু আসলে নিঃশেষ হয়ে যাচ্ছে না, অপরজনের জন্য কিন্তু অবশিষ্ট থাকতেছে। তো এই ক্ষেত্রে রাইভালরাস পণ্য হচ্ছে যেই প্রোডাক্টটা হচ্ছে একজন ব্যবহার করলে আরেকজনের জন্য সেটা অবশিষ্ট থাকে না, সেটা নিঃশেষ হয়ে যায়, এটা হচ্ছে রাইভালরাস। আর নন রাইভালরাস হচ্ছে এমন সেবা যেই সেবাটা হচ্ছে আমি নেওয়ার পরেও অন্যদের জন্য এটা অবশিষ্ট থাকে। যেমন হচ্ছে নদীর পানি, সমুদ্রের পানি, তারপর হচ্ছে বায়ু, তারপর হচ্ছে আমাদের মিলিটারি সেবা, রাস্তার যে লাইট, তারপর হচ্ছে ট্রাফিক পুলিশ, এগুলো। তো এক্ষেত্রে এই যে আমরা যে পাবলিক গুড যেটা আমরা পড়লাম, যে আসলে পাবলিক গুড যেটা, বা পাবলিক গুডস যে থিওরিটা, তাহলে পাবলিক গুডস এর মধ্যে হচ্ছে এই যে নন এক্সক্লুডেবল যেটা আছে, মানে আমি কাউকে হচ্ছে বাদ দিতে পারি না সে পে না করলেও। আরেকটা হচ্ছে নন রাইভালরাস, মানে এটা হচ্ছে একজন কনজিউম করলে অপরজনের জন্য হচ্ছে শেষ হয়ে যাচ্ছে না। তাইলে একটা পণ্যের ক্ষেত্রে যদি এরকম হয় যেটা আসলে নন এক্সক্লুডেবল, কেউ যদি পেমেন্ট নাও করে তাকে আমি সেবা গ্রহণ থেকে বাদ দিতে পারি না, একটা বৈশিষ্ট্য। দ্বিতীয়ত হচ্ছে নন রাইভালরাস, মানে হচ্ছে কয়েকজন মিলে সেবাটা গ্রহণ করলে অন্যদের জন্য সেটা নিঃশেষ হয়ে যায় না,
এই দুইটা বৈশিষ্ট্য যেই ধরনের পণ্যগুলোর মধ্যে থাকে এগুলাকে আমরা বলি যে হচ্ছে এগুলো হচ্ছে পাবলিক গুড বা এগুলো হচ্ছে জনগণের সম্পদ, এগুলো হচ্ছে কমন পুল রিসোর্সেস। তাহলে আমাদের এমন রিসোর্স যেটা যেটা আসলে কমন পুল রিসোর্সেস অথবা এগুলোকে আমরা বলি পাবলিক গুড। তো এক্ষেত্রে হচ্ছে আমরা একটু দেখি যে তাইলে পাবলিক গুড হওয়ার ক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্য কি কি আমাদের, একটা হচ্ছে নন এক্সক্লুডেবল, এগুলো হচ্ছে আমাদের যখন পরিবেশ দূষণ নিয়ে আসে কোনো পলিসি জানতে চাওয়া হয় তখন কিন্তু এই টার্মিনোলজিগুলো খুব বেশি ব্যবহার করা হয় ইকোনমিতে। তো এখানে পরিবেশের ক্ষেত্রে এটা আসতেছি আমরা কিভাবে, তাহলে একটু জাস্ট এই দুইটা ফিচার মনে রাখবেন যে নন এক্সক্লুডেবল, আমি সে যদি পেমেন্ট নাও করে আমি তাকে সেবা থেকে বাদ দিতে পারি না, এক্সক্লুড করতে পারি না। আর একটা হচ্ছে নন রাইভালরাস, মানে আমরা কনজিউম করলেও এটা অন্যের জন্য নিঃশেষ হয়ে যায় না, সেবাটা তারাও নিতে পারে। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য থাকলে আমরা এগুলাকে বলি এগুলো হচ্ছে কমন গুড বা এগুলো হচ্ছে আমার পাবলিক গুড। তো এখন এই যে কমন গুড পাবলিক গুড যেটা আছে রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করে ফেলে, এই যে রাষ্ট্রের যে বর্ডার আছে এই বর্ডারের বাহিরে সীমানা অতিক্রম করে এমন কমন গুড যেগুলো আছে এগুলোকে আমরা আসলে বলি যেগুলো হচ্ছে গ্লোবাল কমন্স। তাহলে এটা একটা বিসিএস পরীক্ষা আসছিল মেবি 41 কিংবা হচ্ছে 40 বিসিএস এ। তাহলে গ্লোবাল কমন্স কি, যেই পাবলিক গুডগুলো একটা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটা বর্ডার ক্রস করে ট্রান্স বাউন্ডারি, সেগুলোকে আমরা বলি এটা হচ্ছে গ্লোবাল পাবলিক গুড বা গ্লোবাল কমন্স। তাহলে গ্লোবাল পাবলিক গুড কি, যেমন হচ্ছে আমাদের আটলান্টিক মহাসাগর যেটা আছে, তারপর হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক মহাসাগর যেটা, তারপর হচ্ছে আমাদের যে ক্লাইমেট জলবায়ু, তারপর হচ্ছে আমাদের যে ওয়েদার আবহাওয়া, তারপর হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। তার মানে যেগুলো হচ্ছে আমার বর্ডার ক্রস করে যেই গুডগুলা এগুলাকে হচ্ছে আমরা বলি যে এগুলো হচ্ছে গ্লোবাল কমন্স। তাহলে গ্লোবাল যে কমন্স আছে আমাদের মহাসাগর, বায়ুমণ্ডল, আমাদের মহাকাশ, তারপর হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ যেটা সেটা। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে গ্লোবাল কমন্স, এর আগে হচ্ছে আপনাদেরকে বাংলাদেশ বিষয়াবলীর গত ক্লাসে আপনাদেরকে পড়িয়েছিলাম যে এই যে কমন পুল রিসোর্সেস যেগুলো যেগুলো আসলে সবার, আমি কাউকে এক্সক্লুড করতে পারি না, আবার এগুলো নন রাইভালরাস। তো এই রিসোর্সগুলো আসলে কি হয়, যেহেতু এগুলো আমার নিচের না, এগুলো একটা কমন সবার একটা সম্পত্তি, তো ওই জায়গা থেকে হচ্ছে আমরা বলছি যে এগুলো আসলে নিয়ম মেনে ব্যবহার করা হয় না, যে যার যার মতো করে ইউজ করে ব্যবহার করে, যে কারণে আসলে এগুলো নিঃশেষ হয়ে যায় বা এগুলো আসলে ক্ষতির সম্মুখীন পড়ে। যেমনটা হচ্ছে আমরা উদাহরণ দিয়েছিলাম যে একটা ফিল্ডের ক্ষেত্রে, যে একটা সবুজ ফিল্ড এটা হচ্ছে ওই সোসাইটির এটা একটা কমন পুল রিসোর্সেস। তো এখন হচ্ছে যখন এখানে নিয়ম ছাড়া যখন হচ্ছে আমি এখানে গরু চড়াচ্ছি, কেউ ছাগল চড়াচ্ছে, কেউ মহিষ চড়াচ্ছে, তখন দেখা যাচ্ছে যে 15 দিন 20 দিন পরে ওই ফিল্ডে আর কোনো সবুজ ঘাস সেখানে জন্মে না, কোনো সবুজ ঘাস আর থাকে না। তখন এই যে গরু চাষি, ছাগল চাষি, মহিষ চাষি তারা সবাই বিপদের মধ্যে পড়ে যায়। তার মানে হচ্ছে এই কমন পুল রিসোর্সেস গুলো হচ্ছে আমাদের নিয়ম নীতিহীনভাবে ব্যবহার করার কারণে, ইরেগুলারিটিস ভিত্তিতে ব্যবহার করার কারণে এগুলো একসময় নষ্ট হয়ে যায় আর ব্যবহার উপযোগী থাকে না। যে কারণে এলিনোর অস্ট্রম তিনি দেখিয়েছিলেন যে কমন পুল রিসোর্সগুলো একটা সময় ট্রাজেডিতে রূপদান করে। তাহলে এই যে ট্রাজেডিতে রূপদান করে কিভাবে, আমরা বললাম যে এই যে জলবায়ু, ধরেন হচ্ছে আমাদের যে মহাকাশ, জলবায়ু হচ্ছে চীনের মতো হচ্ছে সে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টে সে হচ্ছে ধরেন যে দক্ষিণ চীন সাগরে সে ফালাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র সে আটলান্টিক মহাসাগরে ধরেন তার ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য ফেলছে, তারপর ধরেন যে ব্রিটেন তাদের শিল্প বিপ্লবের সময় আমরা দেখি যে তাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টে সবকিছু সমুদ্রে নিক্ষেপ করেছে। তার মানে এই যে আমাদের যে সমুদ্র যেগুলো এগুলো কোনো রাষ্ট্রের একক মালিকানা না, এগুলো একটা হচ্ছে গ্লোবাল কমন্স। তো এগুলো যে যার যার মতো করে ব্যবহার করার কারণে আজকের পৃথিবীতে হচ্ছে জলবায়ু একটা ট্রাজেডিতে রূপদান করেছে, যেই ট্রাজেডির কারণে আজকে বাংলাদেশের বলা হচ্ছে যে 50 সালের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ডুবে যাবে, তারপর হচ্ছে মালদ্বীপ ডুবে যাবে। তার মানে এগুলাকে আমরা বলছি এইগুলো হচ্ছে নিয়ম নীতিহীন ব্যবহারের কারণে এটা একটা ট্রাজেডিতে রূপদান করে। তাহলে এটাকে আমরা বলছি যে ট্রাজেডি অব দি কমন্স। তো এই যে ট্রাজেডি অব দি কমন্স যেটা, এই কমন্সের ক্ষেত্রে আমরা একটা জিনিস তাহলে 3-5টা জিনিস আমরা এখানে শিখলাম। যে একটা হচ্ছে পাবলিক গুড যে থিওরিটা আছে, একটু যদি সামারি করি তাহলে পাবলিক গুড থিওরির মধ্যে হচ্ছে আমরা পাইলাম যে এটা তখনই পাবলিক গুড বলবো যখন এটা নন এক্সক্লুডেবল হবে, দ্বিতীয়ত হচ্ছে যখন এটা নন রাইভালরাস হবে। তো এই পাবলিক গুডটা যখন রাষ্ট্রের সীমানা অতিক্রম করবে তখন আমরা বলছি যে এটা আসলে রাষ্ট্রের পাবলিক গুড থেকে এটা হচ্ছে তখন গ্লোবাল কমন্স হয়ে যায়, কমন্স বা হচ্ছে কমন পুল রিসোর্সেস। হ্যাঁ, এটাকে আমরা গ্লোবাল কমন্স বলতে পারি। তো এখন হচ্ছে এটা গ্লোবাল কমন্স হয়ে যায়। এখন এই গ্লোবাল যেটা, এই গ্লোবাল কমন্স গুলা, এই রিসোর্স গুলো আমরা যখন বলছি এগুলা যাচ্ছে তাই ব্যবহার করার কারণে, নিয়ম নীতিহীন ব্যবহার করার কারণে এগুলো একটা সময় ট্রাজেডিতে রূপদান করে, যেটা এলিনোর অস্ট্রম 2006 সালে দেখিয়ে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। জি,
জি 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 ভাই, শোনা যাচ্ছে। বলছি ভাই, এই গ্লোবাল কমন্স এর মধ্যে কি ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো আছে এগুলো কি অ্যাড করা যাবে কিনা? না 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 ভাই, এগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তো কোনো প্রোডাক্ট না বা হচ্ছে কোনো ইয়ে না। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যাড করা যাবে না এখানে। হচ্ছে আমরা এই যে মহাকাশ, তারপর হচ্ছে জলবায়ু, তারপর হচ্ছে আমাদের যে গ্লোবাল যে নদীগুলো আছে ট্রান্স বাউন্ডারি, যেমন হচ্ছে আমাদের ধরেন একটা নদী ধরেন ব্রহ্মপুত্র, এটা হচ্ছে চীন, ভারত এবং বাংলাদেশ, তিনটা রাষ্ট্রের মধ্যে, এবং হচ্ছে তাহলে এটা হচ্ছে আমরা গ্লোবাল কমন্স বলতে পারি। তো এখন আমরা দেখি যে এই যে এটা আমরা বুঝলাম এই গ্লোবাল কমন্স জিনিসটাকে, এবং এটা কিভাবে ট্র্যাজেডিতে রূপান্তরিত হয়। তো এখন হচ্ছে এই পরিবেশকে ব্যাখ্যা করার ক্ষেত্রে আমাদের একটা টার্মিনোলজি আছে, সেটা হচ্ছে আমার এক্সটার্নালিটি। তো এই যে এক্সটার্নালিটি কি হচ্ছে, এক্সটার্নালিটি মানে হচ্ছে মানে আপনার কোনো অ্যাকশন না, আপনার আশেপাশের কারো একটা অ্যাকশন, সেটার কারণে হচ্ছে আপনার উপর একটা পজিটিভ প্রভাব পড়ে অথবা হচ্ছে আপনার একটা নেগেটিভ প্রভাব পড়ে। তাহলে এই যে এক্সটার্নালিটি যেটা, এটা একটু আমরা দেখি। যদি পজিটিভ এক্সটার্নালিটি যেটা, ধরেন যে হচ্ছে আপনার এখানে দুইটা ফ্যামিলি আছে, একদম ইজি উদাহরণ একটা, ফ্যামিলি 1 আর এখানে হচ্ছে ধরেন ফ্যামিলি 2। তাহলে এখানে ফ্যামিলি 1 হচ্ছে আপনি ধরেন এখানে ফুল চাষ করেন, আর আপনার পাশের যে পরিবার আছে তারা ধরেন যে হচ্ছে এখানে মৌমাছি চাষ করে। তাহলে এই যে আপনি ফুল চাষ করতেছেন, আপনি হচ্ছে দেখেন যে এখানে এক্সটার্নালিটি কি, এই যে যেই লোক মৌমাছি চাষ করে আপনার পাশে, আপনার ফুলে এসে তার মৌমাছি হচ্ছে এখানে বসতেছে প্রতিদিন। তো এই মৌমাছি যখন হচ্ছে আপনার এখানে বসতেছে, বসে হচ্ছে আপনার ফুলের পরাগায়ন ঘটাচ্ছে, আপনার ফুলের যে উৎপাদন সেটি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই লোকের মৌমাছির কারণে যে আপনার ফুলের পরাগায়ন ঘটতেছে, আপনার ফুলের প্রোডাকশন যে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য কিন্তু আপনি কিন্তু তাকে পেমেন্ট দেন না। তার মানে হচ্ছে আপনার প্রতিবেশীর একটা কাজ, তার একটা অ্যাকশন, তার যেই মৌমাছি আছে সেটার অ্যাকশন আপনাকে ইতিবাচকভাবে বেনিফিটেড করতেছে। তাহলে এই যে ইতিবাচকভাবে বেনিফিটেড করতেছে, এটাকে আমরা বলি যে পজিটিভ এক্সটার্নালিটি। ঠিক একইভাবে হচ্ছে এই যে আপনার যে ফুল, এই ফুলের কারণে যে মৌমাছি যারা আছে তারা যখন এখানে ফুলে আসে, তারা এখানে মধু সংগ্রহ করতেছে, তারা আপনার ফুল থেকে মধু সংগ্রহ করে এই লোকের হচ্ছে মধুর যে উৎপাদন, যে হানি প্রোডাকশন, সেটা আসলে বৃদ্ধি করছে। তাইলে এই লোক হচ্ছে আপনার এই ফুলের বাগানের কারণে সেও ইতিবাচকভাবে বেনিফিটেড হচ্ছে, কারণ তার মৌমাছি আপনার থেকে মধু সংগ্রহ করতে পারছে আপনার বাগান থেকে। তার মানে এটাকে আমরা বলি যে আরেকজনের একটা কাজ, আরেকজনের একটা কর্ম যেটা আমাকে ইতিবাচকভাবে বেনিফিটেড করতেছে, এটাকে আমরা বলি যে পজিটিভ এক্সটার্নালিটি। এখন হচ্ছে নেগেটিভ এক্সটার্নালিটি জিনিসটা কি? নেগেটিভ এক্সটার্নালিটির ক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় যে একটা কমন উদাহরণ দিই, যেটা আসলে এই এলিনোর অস্ট্রোমের ব্যাখ্যায় আসছিল, যে এক পাশে হচ্ছে একটা নদী, দুইজন কৃষক আছে, এখানে কৃষক 1, এখানে হচ্ছে কৃষক 2। তাহলে এখন কৃষক 1 যিনি আছেন তিনি হচ্ছে ধান চাষ করেন তার জমিতে, আর কৃষক 2 যিনি আছেন তার পাশের জমিতে হচ্ছে তিনি মাছ চাষ করেন। তো এই জায়গায় এই যে ধান চাষি যিনি আছেন তিনি হচ্ছে ধরেন যখন কীটনাশকের জন্য তিনি ওষুধ প্রয়োগ করেন, যখন বিষ প্রয়োগ করেন, তো বিষ প্রয়োগ করেন তার জমিতে যেন কীটনাশক না হয়, যেন পোকামাকড় আক্রমণ না করে, তখন যখন বৃষ্টি আসে, বৃষ্টি আসলে তার জমি থেকে পানি গড়িয়ে এই লোকের যেখানে মাছ চাষ করে এই পুকুরে হচ্ছে পানি চলে যাচ্ছে কীটনাশক সহ, তখন হচ্ছে এই লোকের কিন্তু মাছ মারা যাচ্ছে। তাহলে এই যে আপনার হচ্ছে একটা অ্যাকশন যেটার কারণে হচ্ছে তিনি নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে, তার মাছ মারা যাচ্ছে, যেটার জন্য সে দায়ী না। তো এটাকে আমরা বলছি এটা হচ্ছে নেগেটিভ এক্সটার্নালিটি। তো নেগেটিভ এক্সটার্নালিটি দিয়ে আপনি হচ্ছে ক্লাইমেট চেঞ্জটাকে পরবর্তীতে ব্যবহার করা হয়। ধরেন হচ্ছে এই যে আপনার বুড়িগঙ্গা একটা নদী, তাহলে এই যে এখানে কতগুলো ইন্ডাস্ট্রি আছে, শিল্প আছে, তাহলে এই শিল্পগুলো হচ্ছে তারা কি করে, কলকারখানাগুলো তাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে বর্জ্য আছে, হ্যাজার্ডাস বিপজ্জনক যে বর্জ্য, এগুলো হচ্ছে ধরেন বুড়িগঙ্গাতে এখানে ফেলে তারা ডিসচার্জ করছে। তখন যেটা হচ্ছে এই বুড়িগঙ্গার এই পানি দূষিত হচ্ছে। তো পানি যখন দূষিত হচ্ছে, এই দূষিত হওয়ার কারণে বুড়িগঙ্গার আশেপাশের হচ্ছে যে মানুষজন বসবাস করে, তাদের এই পানিবাহিত হচ্ছে রোগ হচ্ছে। তাহলে তাদের যে পানিবাহিত রোগ হচ্ছে, তারপরে হচ্ছে এই বুড়িগঙ্গার আশেপাশে যে কৃষক যারা ছিল, এই পানি দূষণের কারণে এখানে মাছ মারা যাচ্ছে। তাহলে এই যে যারা মৎস্যজীবী যারা ছিল তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এই যে আপনি যখন ক্ষতিগ্রস্ত হচ্ছেন নেতিবাচকভাবে আরেকজনের শিল্প কারখানার অ্যাকশনের কারণে, এটা হচ্ছে আমরা বলি এটা নেগেটিভ এক্সটার্নালিটি। তাহলে এই দুইটা একটু টার্ম একটু শিখে রাখবেন, একটা হচ্ছে পজিটিভ এক্সটার্নালিটি আর একটা হচ্ছে নেগেটিভ এক্সটার্নালিটি। তার মানে হচ্ছে এই যে ক্লাইমেট চেঞ্জ যেটা, এটা হচ্ছে আমরা বলি এটা এক ধরনের নেগেটিভ এক্সটার্নালিটি। কিভাবে এটা নেগেটিভ এক্সটার্নালিটি? কারণ হচ্ছে আমরা দেখি যে আসলে চীন যখন কার্বন নিঃসরণ করছে, তারপর হচ্ছে ইউএসএ যখন কার্বন নিঃসরণ করছে, তাহলে এই রাষ্ট্রগুলো যখন কার্বন নিঃসরণ করছে, আমরা দেখি যে হচ্ছে বিশ্বের যে পরিবেশ সেটা আরো
মানে উষ্ণ হয়ে যাচ্ছে, বিশ্বের যে জলবায়ু সেটাতে নেতিবাচক প্রভাব পড়তেছে। এখন তাদের কার্বন নিঃসরণের কারণে ইউরোপীয় ইউনিয়নের ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য ডিসচার্জের কারণে আমাদের এখানে যে হচ্ছে গ্লোবাল যে ওয়ার্মিংটা ঘটতেছে, এটার কারণে আমরা দেখি যে সমুদ্রের পানি হচ্ছে সি লেভেল হচ্ছে বেড়ে যাচ্ছে। বাংলাদেশের মতো উপকূলীয় যে রাষ্ট্রগুলো আছে, মালদ্বীপ আছে, তারপরে হচ্ছে সিসেলস আছে, মরিশাস আছে, এই ধরনের রাষ্ট্রগুলা ডুবে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে এবং দেখি আমরা উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানি ঢুকে পড়তেছে, আমাদের কৃষি জমির ক্ষতি করতেছে। তার মানে হচ্ছে এই যে গ্লোবাল ওয়ার্মিং যে জলবায়ু যে চেঞ্জটা আছে, এটাকে আমরা হচ্ছে নেগেটিভ এক্সটার্নালিটি আকারে ব্যাখ্যা করার চেষ্টা করি। তাহলে যদি পরীক্ষায় আসে যে ক্লাইমেট যেই জলবায়ু যে দূষণ আছে, এই দূষণ ব্যাখ্যায় নেগেটিভ এক্সটার্নালিটি বলতে কি বুঝো, তাহলে আশা করি যে আপনি এই টার্মিনোলজিটা পারবেন। তো এখন হচ্ছে আমরা দেখি যে এই যে ক্লাইমেট চেঞ্জ যেটা আছে, এটা যেহেতু একটা গ্লোবাল কমন্স, এটা একটা হচ্ছে বৈশ্বিক সম্পদ, এটা এখন একটা ট্রাজেডিতে পরিণত হয়েছে। তাহলে এই গ্লোবাল যেটা বৈশ্বিক সম্পদ একটা গ্লোবাল ট্রাজেডিতে পরিণত হয়েছে, তাহলে এটাকে আমরা হচ্ছে কিভাবে মোকাবেলা করব। তাহলে এটাকে আমরা দেখি যে গ্লোকালাইজেশন, আমরা একটা টার্মিনোলজি পড়েছিলাম বাংলাদেশ বিষয়াবলিতে সংস্কৃতির ক্ষেত্রে। তাহলে গ্লোকালাইজেশন মানে আমরা পড়ছিলাম যে হচ্ছে লোকাল প্লাস হচ্ছে গ্লোবাল। তাহলে জলবায়ু ইস্যুটা হচ্ছে এটা সমাধানের ক্ষেত্রে, এটা যেহেতু একটা বৈশ্বিক ইস্যু, তো এই জায়গায় এটার আমাদের সমাধানটা হবে হচ্ছে লোকালিও সমাধান করতে হবে রাষ্ট্রগুলোকে, এবং হচ্ছে এটাকে গ্লোবালিও সমাধান করতে হবে। তাহলে এখন হচ্ছে আমরা এটাতে একটু কিছু পলিসির দিকে চলে যাব, যে এটাকে আসলে আমরা কিভাবে সমাধান করব। তাহলে একটা হচ্ছে আমরা এটা লোকালি সমাধান করব প্রথমে, যে প্রত্যেকটা রাষ্ট্র তার রাষ্ট্রীয়ভাবে কিভাবে এই জলবায়ুর যে পরিবর্তন এটাকে সে কিভাবে মোকাবেলা করবে। তো এই জায়গায় হচ্ছে আমরা দেখি যে লোকালি হচ্ছে আমরা এটাকে দুইটা পলিসি আছে, একটা হচ্ছে রেগুলেটরি পলিসি। তাহলে রেগুলেটরি পলিসি কোনগুলা, যেগুলো হচ্ছে একটা রাষ্ট্র সে বিভিন্ন আইন তৈরি করে, সে হচ্ছে তার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে, যেগুলো হচ্ছে সে তার প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন দিয়ে সে মোকাবেলা করার চেষ্টা করে, এগুলোকে আমরা বলছি যে এগুলো হচ্ছে রেগুলেটরি পলিসি। তাহলে কি আমরা একটু যদি দেখি যে ধরেন আপনার রাষ্ট্রে যে সকল কলকারখানা, যে সকল শিল্পগুলা তারা হচ্ছে বেশি পরিবেশ দূষণ করতেছে, ওই শিল্পগুলাকে আপনি কি করলেন, নিয়ন্ত্রণে আনার জন্য হচ্ছে আপনি তাদের উপর যে তুমি হচ্ছে ভাই রাসায়নিক পণ্য ব্যবহার বেশি, ওষুধ বেশি ব্যবহার করতেছো, তুমি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ বেশি ঘটতেছে, যেটা আমার আশেপাশের পরিবেশকে ক্ষতি করতেছে। তো যে কারণে হচ্ছে আমরা যেটা করতে পারি যে এই যেই সকল কলকারখানা বেশি দূষণ করে তাদের হচ্ছে রাসায়নিক দ্রব্য ব্যবহারে আমি নিয়ন্ত্রণের জন্য আইন তৈরি করতে পারি। তো এই যে কারণে দেখবেন যে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যেই তার ইন্ডাস্ট্রি কেন্দ্রিক যে পরিবেশ কেন্দ্রিক কিন্তু তার আইন আছে। বাংলাদেশেও কিন্তু পরিবেশ আইন আছে, আমেরিকাতেও পরিবেশ আইন আছে, চায়নাতেও পরিবেশ আইন আছে। তার মানে প্রত্যেকটা রাষ্ট্র হচ্ছে যে রেগুলেটরি পলিসি গ্রহণ করে, সে আইন তৈরির মাধ্যমে এটাকে মোকাবেলা করার চেষ্টা করে। দ্বিতীয়ত দেখি কলকারখানাগুলো কি পরিমাণে রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে পারবে, সরকার আসলে এটা কিন্তু অনেক রাষ্ট্রে নির্দিষ্ট করে দেয় যে ভাই তুমি হচ্ছে এই পরিমাণে রাসায়নিক পদার্থ ব্যবহার করতে পারবে, এর বেশি ব্যবহার করা যাবে না, এর বেশি ব্যবহার করলে আমার রাষ্ট্রের যে পরিবেশ আছে সেটা ক্ষতি হবে। তার মানে এটাকে আমরা বলি যে কোটা সিস্টেম সরকার একটা আরোপ করে, যেটা রেগুলেটরি পলিসির মধ্যে অন্তর্ভুক্ত। তৃতীয়ত হচ্ছে আমরা দেখি সরকার এই যে জলবায়ু পরিবর্তন রোধে সরকার যে পলিসিগুলো নিচ্ছে, রেগুলেটরি পলিসিগুলো নিচ্ছে, এগুলো কারা মানছে কি মানছে না, যদি না মানে আমরা দেখি যে তাদেরকে শাস্তির অধীনে সরকার নিয়ে আসে এবং সেগুলোকে তদারকি করে। তার মানে এগুলো হচ্ছে ক্লাইমেট চেঞ্জ মোকাবেলায় লোকাল যে উদ্যোগ, সেই উদ্যোগের মধ্যে হচ্ছে এটা রেগুলেটরি পলিসি, যেটা সরকার আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের মাধ্যমে সে ব্যবহার করে। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্র কিছু মার্কেট বেসড পলিসি গ্রহণ করে। তাহলে মার্কেট বেসড পলিসি মানে এটা হচ্ছে কিছুটা ইকোনমিক রিলেটেড। তাহলে মার্কেট বেসড পলিসিটা কিরকম, সরকার দেখে যে তার রাষ্ট্রের কোন কোন ইন্ডাস্ট্রি, কোন কোন শিল্পগুলা পরিবেশকে বেশি দূষণ ঘটাচ্ছে, তাহলে সরকার কি করে, যেই শিল্পগুলা যেই ইন্ডাস্ট্রিগুলা বেশি পরিবেশের ক্ষতি করছে, সরকার কি করে ওগুলোর মধ্যে ট্যাক্স বসায়। তাহলে হেভি ট্যাক্স বসায় সরকার, যাতে ওই ট্যাক্সের কারণে ওই শিল্পটা কম পণ্য উৎপাদন করে এবং পরিবেশে কম দূষণ করে। দ্বিতীয়ত হচ্ছে সরকার যেটা করে মার্কেট বেসড পলিসিতে, তাহলে একটা আমরা দেখলাম যে ট্যাক্স বসায়। তাহলে এখন হচ্ছে দ্বিতীয় যেটা আমরা দেখি মার্কেট বেসড পলিসির মধ্যে, এখন একটা কোম্পানি, একটা শিল্প, সে তো আর তার যে পণ্য, তার সব পণ্য তার পরিবেশকে দূষণ করে না। তাহলে সরকার দেখে যেটা করে যে একটা শিল্প তার কোন কোন পণ্য উৎপাদনের ক্ষেত্রে তার বেশি রাসায়নিক আপনার এই ব্যবহার করতে হইতেছে, কোন কোন পণ্য উৎপাদন করতে গিয়ে পরিবেশ বেশি দূষিত হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে সরকার স্পেসিফিক কিছু প্রোডাক্টের উপর ট্যাক্স বসায়। তাহলে এটাতে হচ্ছে একটা কর্পোরেশন, একটা প্রতিষ্ঠান, একটা শিল্পের উপর ট্যাক্স বসায় একটা হোলিস্টিকলি, যে ভাই তোমার কারণে বেশি পরিবেশ দূষণ হচ্ছে, যে কারণে তোমার উপর ট্যাক্স আরোপ করা হলো। আর এটা হচ্ছে স্পেসিফিক প্রোডাক্টের উপর, পণ্যের উপর, যে পণ্য উৎপাদন করতে গিয়ে আমার পরিবেশের বেশি ক্ষতি করতেছে ওই পণ্যগুলোর উপর ট্যাক্স বসাচ্ছে। তার মানে হচ্ছে লোকালি যে জলবায়ু সমস্যাটার যে সমাধান, একটা হচ্ছে রেগুলেটরি পলিসি আইন শৃঙ্খলার মাধ্যমে,
আরেকটা হচ্ছে মার্কেট বেসড পলিসি, যেটা আসলে আমরা দেখি যে ট্যাক্স আরোপের মাধ্যমে সরকারগুলা করে। তো এখন আমরা দেখলাম এই যে সরকার যে দুইটা পলিসি নিচ্ছে, একটা রেগুলেটরি পলিসি আর একটা হচ্ছে মার্কেট বেসড পলিসি, এই দুইটা সমস্যা আসলে আমাদেরকে এই দুইটা সমাধান আমাদেরকে নতুন কিছু সমস্যা তৈরি করছে। তাহলে আমরা জলবায়ু সমাধান করব রেগুলেটরি পলিসির মাধ্যমে, আমরা মার্কেট বেসড পলিসির মাধ্যমে, কিন্তু আমরা দেখি যে একটা সমস্যা আমরা সমাধান করতে গিয়ে আবার নতুন কিছু সমস্যা আমাদের তৈরি হচ্ছে। তাহলে ওই নতুন কিছু সমস্যা আসলে কি, আমরা দেখি সরকার যখন এই কারখানাতে যখন ট্যাক্স আরোপ করতেছে, তখন এই যে কারখানা, এই যে শিল্প, সে আসলে দেখা যাচ্ছে তার যে ট্যাক্সের কারণে তার উৎপাদন আসলে কমিয়ে দিতে হচ্ছে। তো সে যখন উৎপাদন কমিয়ে দেয়, তার ওখানে যদি আগে যদি 1000 শ্রমিক থাকতো, তাহলে এখন তো তার উৎপাদন কমিয়ে দিলে হচ্ছে তার তো এত শ্রমিক লাগে না, তাহলে সে শ্রমিক ডাউন সাইজিং করে, সে শ্রমিকদেরকে আসলে চাকরিচ্যুত করে, তাহলে বেকারত্ব বাড়ে। দ্বিতীয়ত হচ্ছে তার যেহেতু শ্রমিক কমিয়ে দেয়, তার উৎপাদন কমিয়ে দেয়, তাহলে আমাদের হচ্ছে প্রোডাক্টিভিটি কমে যায়, উৎপাদন কমে যায়। দ্বিতীয়ত হচ্ছে সে এই যে প্রোডাক্টের উপর সে যখন ট্যাক্স আরোপ করতেছে প্রোডাক্টের উপর, তখন ওই প্রোডাক্টের হচ্ছে অ্যাকচুয়াল যে চাহিদা আছে, মার্কেটে যে চাহিদা ডিমান্ড আছে, ওই ডিমান্ড আসলে কোম্পানিটা ফিল আপ করতে পারে না, কারণ হচ্ছে তার পণ্যের উপর ট্যাক্স বসিয়ে দিয়েছে, যেই ট্যাক্সের কারণে আসলে সে যে পরিমাণে মার্কেটে চাহিদা আছে ওই পরিমাণে পণ্য উৎপাদন করতে পারে না। আমরা দেখি যে মার্কেটে একটা ওই পণ্যের একটা ইনফ্লেশন তৈরি হয়, ওই পণ্যের ডিমান্ড থাকার কারণে ওই পণ্যের মূল্যটা বেড়ে যায়, যেহেতু পণ্যের অ্যাভেলেবিলিটি কম। তৃতীয়ত হচ্ছে এটা মার্কেট বেসড পলিসিতে আমরা সমস্যা দেখলাম। তারপরে যে রেগুলেটরি যে পলিসিটা সরকার নিচ্ছে, আমরা দেখছি যে রেগুলেটরি পলিসির কারণে আপনি যখন হচ্ছে আইন শৃঙ্খলার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, তখন এই আইন শৃঙ্খলার পিছনে যে আপনি যে পুলিশ, তারপর হচ্ছে আপনার যে আমলা কাঠামো যে ব্যবহার করছেন, এক্ষেত্রে সরকার একটা আর্থিক খরচও আছে, কারণ এটাকে সরকার রক্ষণাবেক্ষণ করতে হয়, এটাকে ফলো আপে রাখতে হয়, কে পরিবেশ আইন মানছে কে মানছে না। তার মানে হচ্ছে আমরা দেখি যে টোটালি এই দুইটা লোকাল সমস্যা আমরা যখন লোকালি সমাধান করতে যাই, তখন আমরা দেখি যে নতুন কিছু সমস্যা তৈরি করে, যেটা আমার প্রোডাকশনকে বাধা দেয়, অবস্টেকল তৈরি করে, যেটাকে আমরা বলি যে রিবাউন্ড ইফেক্ট। তাহলে রিবাউন্ড মানে কি, যে পুনরায় আবার আমার একটা নতুন সমস্যা তৈরি করতেছে। রিবাউন্ড মানে পুনরায় আমার আরেকটা প্রভাব তৈরি করতেছে। তাহলে এক্ষেত্রে আমরা আসলে জলবায়ু আমরা সমস্যাটা সমাধান করব, পরিবেশের সমস্যাটা সমাধান করব, এখন এই রিবাউন্ড ইফেক্ট তৈরি হচ্ছে। তাহলে এই রিবাউন্ড ইফেক্টকে কিভাবে কাটিয়ে আমরা এটাকে সমাধানটা করতে পারি, যেই সমাধানে আমাদের রিবাউন্ড কোনো ইফেক্ট থাকবে না। তাহলে এই ধরনের সমাধান কি, আমাদেরকে একটু এই ধরনের সমাধান নিতে হবে যেটাতে আমার রিবাউন্ড ইফেক্ট থাকবে না। তাহলে হচ্ছে জলবায়ু মোকাবেলায় হচ্ছে যদি বাংলাদেশ বিষয়াবলিতে আসে কিংবা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, কিন্তু আপনার এটা থেকে প্রবলেম সলভিং এর প্রশ্ন আসে যে জলবায়ু মোকাবেলায় রাষ্ট্রগুলোর করণীয় কি। তাহলে করণীয়ের ক্ষেত্রে হচ্ছে এটা বাংলাদেশ বিষয়াবলিতে আসতে পারে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আসতে পারে। তাহলে আমরা দেখাবো প্রথমে যে রাষ্ট্রগুলো এটা দুইভাবে সমাধান হবে, একটা হচ্ছে লোকালি, একটা হচ্ছে গ্লোবালি। লোকালি সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে দেখাবো যে রেগুলেটরি পলিসির মাধ্যমে এটাকে সমাধান করব, তারপর হচ্ছে মার্কেট বেসড পলিসির মাধ্যমে সমাধান করব, তারপর আমরা একটু এটার উপরে এটাকে একটু ক্রিটিসাইজ করবো যে এটাতে একটা রিবাউন্ড ইফেক্ট তৈরি করে, আমার প্রোডাকশন কমে যাচ্ছে, আমার শ্রমিক কাটাই করতে হচ্ছে। তো যে কারণে হচ্ছে আমাদের এই রিবাউন্ড ইফেক্টগুলো দূর করার জন্য আমরা আবার নতুন করে কিছু পলিসি নিতে হবে। তাহলে এই নতুন করে পলিসিগুলো কি, সেটা হচ্ছে প্রাইস অ্যান্ড চয়েস পলিসি। তাহলে এই যে প্রাইস অ্যান্ড চয়েস, যেটা জনগণকে আসলে উদ্বুদ্ধ করা যে এই পণ্য যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, এই পণ্যগুলো উৎপাদন করতে গিয়ে প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ করতে হয়, ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ বাড়ে, তাই এই পণ্যগুলো হচ্ছে আপনারা কম ক্রয় করবেন। তাহলে হচ্ছে এই যে আপনি একটা সচেতনতার মাধ্যমে যে জনগণকে সচেতন করতেছেন ওই বিশেষ পণ্যগুলো কম ব্যবহার করার জন্য, এটাকে আমরা বলি যে প্রাইস অ্যান্ড চয়েস পলিসি। দ্বিতীয়ত হচ্ছে আমার পারমিট মার্কেট পলিসি। তাহলে পারমিট মার্কেট কি, সরকার যেটা করবে যেই সব ইন্ডাস্ট্রিগুলো যেগুলো আছে তাদের উপর সরাসরি ট্যাক্স না বসিয়ে ওই ইন্ডাস্ট্রিগুলোর সাথে সরকার বসবে, সে বসে ডিসকাস করবে, সে হচ্ছে নেগোসিয়েশন করবে, করে বলবে যে ভাই পরিবেশ দূষণ কমানোর জন্য হচ্ছে তাদেরকে একটা সীমা বেঁধে দেওয়া, যে হচ্ছে পূর্বে হচ্ছে আপনার কারণে এই এই ক্ষতিগুলো পরিবেশের হচ্ছে, এখন আপনি একটু পরিবেশ রিলেটেড যে আইন কানুন আছে, পরিবেশ বান্ধব যে প্রযুক্তি আছে, এগুলো ব্যবহারের মাধ্যমে আপনার ইন্ডাস্ট্রিয়াল যে ডিসচার্জ, ইন্ডাস্ট্রিয়াল যে দূষণ বা কার্বন যে নিঃসরণ, এগুলো কমিয়ে আনেন। মানে এটা হচ্ছে আসলে সরকার ওই ইন্ডাস্ট্রিগুলোর সাথে নেগোসিয়েশনে বসবে, এটাকে আমরা বলি যে পারমিট মার্কেট পলিসি। এগুলো হচ্ছে জলবায়ু সমাধানে হচ্ছে গ্লোবালি এই টার্মগুলো ব্যবহার করা হয়। 3 নাম্বারটা হচ্ছে ক্যাপ অ্যান্ড ট্রেড পলিসি। তাহলে ক্যাপ অ্যান্ড ট্রেড পলিসি যেটা, যে এমন কঠোর কোনো আইন সরকার না নেওয়া যেটার কারণে হচ্ছে আমার ইন্ডাস্ট্রিয়াল যে গ্রোথ আছে, আমার যে শিল্পায়ন আছে, আমার যে চাকুরি আছে, সেটাতে যেন ক্ষতিগ্রস্ত না হয়। তো এই জায়গায় সরকার যেটা করবে ক্যাপ অ্যান্ড ট্রেড পলিসির মাধ্যমে, সে হচ্ছে ওই যে প্রতিষ্ঠানগুলোকে সে হচ্ছে উদ্বুদ্ধ করবে যে হচ্ছে তুমি টেকনো বেসড উৎপাদনের দিকে যাও, তুমি হচ্ছে প্রযুক্তি বেসড পরিবেশ বান্ধব যে প্রযুক্তি আছে সেগুলোর দিকে তুমি শিফট করো ধীরে ধীরে। চতুর্থ হচ্ছে সাবসিডি।
তাহলে যেই কর্পোরেশনের ধরেন প্রযুক্তি ক্রয় করার সক্ষমতা নাই, যে কর্পোরেশনের গ্রিন ইকোনমির দিকে যাওয়ার সক্ষমতা নাই, পরিবেশ বান্ধব সিস্টেম ইকোসিস্টেম ব্যবহার করার সক্ষমতা নাই, ওগুলাকে সরকার সাবসিডি দিবে, দিয়ে বলবে যে হচ্ছে তুমি এবার পরিবেশ বান্ধব যে কারখানা সেটার দিকে নজর দাও। তারপর হচ্ছে গ্রিন ইকোনমি, আমরা বলেছিলাম যে গ্রিন ইকোনমি, আর আগে পড়েছিলাম সবুজ অর্থনীতি মানে হচ্ছে রাষ্ট্রের প্রত্যেকটা ইকোনমিক সেক্টরে আমার এই পরিবেশ যেটা আছে সেটাকে ফোকাস দেওয়া। তাহলে এই জায়গায় গ্রিন ইকোনমির মধ্যে হচ্ছে সরকারের যে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন, পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা, তারপরে জল ব্যবস্থাপনা, সবকিছু একটা হোলিস্টিক নিয়মের মধ্যে সরকার নিয়ে আসবে। তো এখন হচ্ছে এগুলো হচ্ছে জলবায়ু সমস্যার সমাধানের আমরা দেখলাম যে এগুলো হচ্ছে লোকালি কিভাবে সমাধান করা যায়। তাহলে এবার আসি হচ্ছে আমাদের যে গ্লোবালি, তাহলে এটা যেহেতু একটা গ্লোবাল কমন, সেটা যেহেতু একটা কমন পুল রিসোর্স, এটা একটা বৈশ্বিক ট্রাজেডি, তাহলে এটাকে আমি শুধু লোকালি নিয়ন্ত্রণ করলে হবে না, এটাকে আমার কি করতে হবে, গ্লোবালি এটাকে আমার অ্যাড্রেস করতে হবে। তাহলে গ্লোবালি অ্যাড্রেস করার ক্ষেত্রে আমার গ্লোবাল যে ডিপ্লোমেসি গুলো আছে এগুলো জাস্ট সিম্পলি হচ্ছে আপনি একটু মনে রাখবেন যে হচ্ছে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট যেটা, তাহলে এই যে 15 সালে হচ্ছে প্যারিসে যেই কপ সম্মেলন যেটা হয়েছিল, এখানে একটা প্যারিস এগ্রিমেন্ট হয়েছিল যে আমরা সবাই হচ্ছে যে গ্লোবাল যে তাপমাত্রা আছে এটা হচ্ছে আমরা যেটা করব, প্যারিস এগ্রিমেন্টে বলা হয়েছিল এটা প্রাক শিল্প যুগে যেরকম তাপমাত্রা ছিল আমরা ওই যুগে ফিরে যাব। তো এই জায়গায় হচ্ছে আমরা একটু এটা মনে রাখবেন যে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট যেটা আছে এটা হচ্ছে সরকার মানে প্রত্যেকটা রাষ্ট্র গ্লোবালি এটা বাস্তবায়ন করবে। দ্বিতীয়ত হচ্ছে ইলেকট্রিক যে কার, আমরা জানি যে হচ্ছে আমাদের কার থেকে যে প্রচুর যে ধোঁয়া, তারপর হচ্ছে যে কার্বন নিঃসরণ হয়, তো এই কারণে হচ্ছে গ্লোবালি হচ্ছে ইলেকট্রিক কারের দিকে হচ্ছে সবাই শিফট করতেছে। তো এই জায়গায় হচ্ছে আমাদের জ্বালানি তেলের পরিবর্তে আমরা যখন ইলেকট্রিক কারের দিকে শিফট করব তখন হচ্ছে আমার গ্লোবালি যে পরিবেশটা আছে এটা ঠিক থাকবে। তৃতীয়ত হচ্ছে ফরেস্ট স্টেশন মানে হচ্ছে বন নিধন যেটা আছে সেটা কমিয়ে সবাই হচ্ছে বনায়নের দিকে জোর দিবে। যেমন এবার হচ্ছে COP30 যে সম্মেলনটা হয়েছিল আপনার ব্রাজিলের বেলাম শহরে, ওই জায়গায় কিন্তু এই ফরেস্টেশনের প্রতি কিন্তু বেশি জোর দিয়েছে। ওখানে বলা হয়েছে যেই রাষ্ট্রগুলা তার বনায়নের জন্য বেশি কন্ট্রিবিউট রাখবে ওই রাষ্ট্রগুলাকে জলবায়ুর যে ফান্ড আছে ক্লাইমেট ফান্ড, ওই ফান্ডগুলা বেশি দেওয়া হবে। তার মানে হচ্ছে যে এটা হচ্ছে গ্লোবাল একটা উদ্যোগ যেটা হচ্ছে ফরেস্টেশন, প্রত্যেক রাষ্ট্র তার যে বনভূমি আছে ব্রাজিলের, বাংলাদেশের, কানাডার, প্রত্যেকটা রাষ্ট্র, রাশিয়ার, তাদের বনভূমি হচ্ছে রক্ষা করবে। তারপর হচ্ছে নেট জিরো ইমিশন, উন্নয়নশীল দেশগুলো আসলে কার্বন নিঃসরণ কমাবে। তারপরে হচ্ছে যেগুলো হচ্ছে গ্লোবাল উদ্যোগ যেগুলো ছিল যে সোলার এনার্জি ব্যবহার করবে, রিনিউয়েবল এনার্জির দিকে যাবে। তারপরে হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্সিং যেটা, যে বিশ্বায়নের হচ্ছে বড় বড় যে শিল্পোন্নত যে রাষ্ট্রগুলো আছে তারা হচ্ছে দরিদ্র রাষ্ট্রগুলো এই ক্লাইমেট চেঞ্জটাকে কিভাবে মোকাবেলা করতে পারে সেজন্য হচ্ছে তারা আর্থিক ফান্ড দিবে। তাহলে এই যে বৈশ্বিক যে উদ্যোগ যেগুলো আছে, গ্লোবাল মিনিমাম ট্যাক্স যেটা, তাহলে এই গ্লোবাল মিনিমাম ট্যাক্স এটা 2021 সালে হচ্ছে আপনার যে G20 যখন সম্মেলন হয়েছিল ইতালিতে 2021 সালে, তখন একটা পলিসি নিয়েছিল যে ক্লাইমেট চেঞ্জ যেহেতু এটা একটা গ্লোবাল কমন্স, তাহলে এটাকে কি করতে হবে, যেই যে বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে যেটা বিজনেস ম্যাগনেটস, ওই প্রতিষ্ঠানগুলোকে আমরা হেভিলি বৈশ্বিকভাবে ট্যাক্স সংগ্রহ করে অনুন্নত যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে হচ্ছে আমরা ফাইন্যান্স করবো যেন তারা ক্লাইমেটটা মোকাবেলা করতে পারে। তাহলে এক্ষেত্রে এই যে 7টা যে পলিসি আছে এই পলিসিগুলো জাস্ট একটু মনে রাখবেন। তাহলে আমরা হচ্ছে যদি ক্লাইমেট চেঞ্জটাকে কিভাবে সমাধান করা যায় সমাধান নিয়ে যদি আসি তখন আপনি দেখাবেন যেহেতু এটা একটা গ্লোবাল কমন্স তাহলে এটাকে লোকালিও সমাধান করতে হবে এবং হচ্ছে ইন্টারন্যাশনালিও। তাহলে লোকালি যখন আমরা করব, যদি একটু সামারি করি, তাহলে লোকালির ক্ষেত্রে আপনি প্রথমে দেখাবেন যে রেগুলেটরি পলিসি নেবে প্রত্যেকটা রাষ্ট্রের গভর্নমেন্ট লোকালি, তারপর আপনি দেখাবেন যে মার্কেট বেসড পলিসি নেবে প্রত্যেকটা রাষ্ট্রের গভর্নমেন্ট। তারপর হচ্ছে এই দুইটা করতে গিয়ে একটা নতুন সমস্যা তৈরি হয় রিবাউন্ড ইফেক্ট, সেটাকে মোকাবেলা করার জন্য আমরা দেখেছিলাম যে আরো 5টার মতো পলিসি আছে যেটা রিবাউন্ড ইফেক্টকে কাটিয়ে তোলে। ওই পাশে দেখেন। তাহলে এটা হচ্ছে লোকালি। তারপর হচ্ছে আমরা বললাম যে গ্লোবালি আমরা সমাধান করব। তাহলে গ্লোবালি সমাধানের ক্ষেত্রে হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল যে 7টা উদ্যোগ আমরা দেখলাম যে ওই যে যেগুলো ফাইন্যান্স ফরেস্টেশন এগুলো আমরা দেখাবো। তো এটার ক্ষেত্রে হচ্ছে ক্লাইমেটের ক্ষেত্রে এই অধ্যায়ে কিছু ডিপ্লোমেসি আছে, অধ্যায়ের শুরুতে বলে দিয়েছে। তো এই ডিপ্লোমেসি যে পার্টটা সেটাও আমরা পড়বো পরবর্তীতে। ক্লাইমেট চেঞ্জ সমস্যার সমাধানে আমরা এই ডিপ্লোমেসিগুলো 3 নাম্বার লেয়ারে এখানে অ্যাড করব। তাহলে এটা হচ্ছে আমরা এখানে দেখেন, এটা আমরা এখানে কনসেপচুয়াল পড়তে গিয়ে আমরা কিন্তু এমপিরিক্যাল পার্টের একটা পড়ায় এখন পড়ে ফেললাম। তাহলে এই যে কনসেপচুয়ালের ক্ষেত্রে আমরা এমপিরিক্যাল পড়ে ফেললাম এটা, প্লাস হচ্ছে এটা প্রবলেম সলভিংও আসতে পারে। 47 এ যে প্রশ্নটা আসছে প্রবলেম সলভিং এ, এটা কিন্তু ক্লাইমেট চেঞ্জ থেকে আসছে। তাহলে আমরা হচ্ছে কনসেপচুয়াল পড়তে গিয়ে একটা এমপিরিক্যাল এবং হচ্ছে একটা প্রবলেম সলভিং এর মোটামুটি একটা জলবায়ু নিয়ে যে টপিকে এটা মোটামুটি পড়ে ফেলছি। তো এখন আসি যে সমসাময়িক কিছু বিষয় আছে। এখন এই যে ক্লাইমেট চেঞ্জ এটাকে আমরা বলা হয় এটা থ্রেট মাল্টিপ্লেয়ার। তাহলে থ্রেট মাল্টিপ্লেয়ার জিনিসটা কি? আমরা মাল্টিপ্লেয়ার কেনসিয়ানের যে ইকোনমিটা পড়ছি
যে মাল্টিপ্লেয়ার ইফেক্ট, এটা হচ্ছে স্পিল ওভার করে, এটা হচ্ছে এটার প্রভাবটা ছড়িয়ে যায়। যে একটা অ্যাকশন গভর্নমেন্টের জাস্ট কেন্দ্রীয় ব্যাংকের টাকা ছাপানো, এটা একটা অ্যাকশন। টাকা ছাপানো থেকে ব্যাংকের অ্যাভেলেবিলিটি বৃদ্ধি, সেখান থেকে আসলে সুদের হার কমিয়ে যাওয়া, তারপরে সবাই সেখান থেকে ইনভেস্ট করা, সেখানে আবার কর্মসংস্থান তৈরি হওয়া, পুরো ইকোনমিটা রানিং হয়ে যায়। তাহলে এটাকে আমরা পড়েছিলাম যে মাল্টিপ্লেয়ার। তাহলে এটাকে আমরা হচ্ছে এটার এই থ্রেট মাল্টিপ্লেয়ার জিনিসটা হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ যেটা ইস্যুটা আছে, জলবায়ু পরিবর্তন, এটা হচ্ছে এটার যে প্রভাব, এটার যে নেতিবাচক প্রভাব, এটার থ্রেটটা হচ্ছে নানামুখী প্রভাব তৈরি করে। একদিকে হচ্ছে আমার ইন্টারন্যাশনাল ইকোনমিক সিস্টেমকে চেঞ্জ করে ফেলে, রাষ্ট্রগুলোর যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ককে চেঞ্জ করে ফেলে, তারপরে হচ্ছে আমার উৎপাদন ব্যবস্থাকে চেঞ্জ করে ফেলে, তারপরে হচ্ছে রাষ্ট্রগুলোর জলবায়ু মাইগ্রেশন তৈরি করে, ইমিগ্রেশন তৈরি করে। তো এটাকে আমরা এই কারণে বলি এটা হচ্ছে থ্রেট মাল্টিপ্লেয়ার। তো এখন এই থ্রেট মাল্টিপ্লেয়ার বোঝাতে গিয়ে এখানে একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল যে নিরাপত্তাকে কিভাবে এই জলবায়ুটা আমার প্রভাব ফেলতেছে, প্রত্যেকটা রাষ্ট্রের যে সিকিউরিটি আছে, যে নিরাপত্তা আছে, সেটাকে জলবায়ু চেঞ্জ কিভাবে প্রভাব ফেলতেছে। এটা একদম সিম্পল, আপনি যদি একটু উদাহরণের মাধ্যমে আমরা বুঝি যে এটা আসলে কিভাবে, তাহলে এটা হচ্ছে সম্পদ নিয়ে একটা সংঘাত তৈরি করতেছে, রিসোর্স কনফ্লিক্ট। তাহলে রিসোর্স কনফ্লিক্ট হচ্ছে কি, এটাকে আমরা ওয়াটার পলিটিক্সও বলে বলে থাকি। আজকে মিশর এবং ইথিওপিয়ার মধ্যে হচ্ছে যে দ্বন্দ্বটা চলতেছে, আপনি দেখবেন যে মিশর ইথিওপিয়া এই জলবায়ু চেঞ্জের কারণে আসলে উভয় রাষ্ট্রই আসলে তাদের কৃষি জমির জন্য তাদের পর্যাপ্ত যে পানি প্রয়োজন, সেটা সেখানে সংকট দেখা দিয়েছে। তাহলে এই যে বৈশ্বিক উষ্ণায়নের কারণে হচ্ছে দুইটা রাষ্ট্রের মধ্যে হচ্ছে একটা পানি সংকট দেখা দিয়েছে। তাহলে এই পানি সংকটটা মোকাবেলা করার জন্য তাদের যে নীল নদ আছে, এই নীল নদের পানি নিয়ে আসলে আমরা দেখি যে মিশর এবং ইথিওপিয়ার মধ্যে একটা দ্বন্দ্ব চলতেছে। তার মানে হচ্ছে এই যে ওয়াটার যে রিসোর্স, এই রিসোর্স নিয়ে বিশ্বের বিভিন্ন সংঘাত তৈরি হচ্ছে। আমরা যদি আসলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দেখি যে বৈশ্বিক উষ্ণায়নের কারণে হচ্ছে আমাদের উত্তরবঙ্গ সহ ওখানে এমনি আসলে সমস্যা, তার মধ্যে আবার ভারত হচ্ছে দেখি যে বিভিন্ন বাঁধ তৈরি করেছে, বিভিন্ন ড্যামেজ তৈরি করেছে। তার মানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আমরা দেখি যে এই ধরনের যে ওয়াটার যে রিসোর্স যেটা আছে, সম্পদ যেটা আছে, এটা নিয়ে সংঘাত তৈরি হচ্ছে। তো এখন হচ্ছে আপনি যদি এই যে আফ্রিকার যদি ইয়াগুলো দেখেন, উদাহরণ যদি দেখেন আফ্রিকাতে, তো ওই জায়গায় সাহেল যে অঞ্চলটা আছে, ওখানে পানি এবং চারণভূমির অভাবে আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে সাহেল অঞ্চলের 10-12টা রাষ্ট্র, তাদের মধ্যে একটা সংঘাত তৈরি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে দেখি খাদ্য এবং পানির যে নিরাপত্তা, ফুড এবং ওয়াটার সিকিউরিটি। তাহলে এই যে বন্যা, খরা, অনিয়মিত যে বৃষ্টিগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের আশেপাশের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে এগুলোর সাথে আপনার অস্থিরতা তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে আপনার সবচেয়ে উদাহরণ হচ্ছে 2007 এবং 10 সালে আপনি যদি দেখেন, সিরিয়াতে এই খরার কারণে আশেপাশের সব জমি হচ্ছে আপনার কৃষি, তাদের যে কৃষি ব্যবস্থা সেটা ধ্বংস হয়ে যায়। এই যে তৎকালীন যে হচ্ছে 2007 এবং 2028 সালে যে সিরিয়াতে যে রেভলিউশনটা ঘটলো, আরব বিপ্লবটা, তারপর হচ্ছে সেটা থেকে আমরা দেখি যে সিরিয়াতে যে গৃহযুদ্ধটা যে ছড়িয়ে গেল, ওই গৃহযুদ্ধের একটা অন্যতম কারণ হিসেবে ছিল যে সিরিয়ার যে কৃষি ব্যবস্থা আছে ওইটা মোটামুটি ধ্বংস হয়ে গিয়েছিল। তো এই ক্ষেত্রে হচ্ছে জলবায়ুজনিত অভিবাসন বাড়তেছে, ক্লাইমেট মাইগ্রেশন। আমরা দেখি যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে মালদ্বীপ সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের জলবায়ু শরণার্থী বাড়তেছে। তার মানে এটা নিরাপত্তাকে কিভাবে প্রভাবিত করতেছে, এটা জাস্ট আপনি কয়েকটা উদাহরণ দিয়ে আপনি ইজিলি দেখাইতে পারবেন। তারপর রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন এই যে সাহেল অঞ্চলে যদি আপনি দেখেন নাইজার এবং মালির মধ্যে, তাদের মধ্যে আসলে দেখি যে একটা রাষ্ট্রের মধ্যে এই ধরনের জলবায়ু সংকটের কারণে তার ইকোনমিক সিস্টেমটা যখন ফাংশন করে না, তখন তার বেকারত্ব বাড়ে। তো যখন বেকারত্ব বাড়ে, রাষ্ট্রের মধ্যে হচ্ছে তারা ডিপ্রাইভড হিসেবে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উত্থান ঘটে। তো এই জায়গা থেকে আপনার রাজনৈতিক অস্থিতিশীলতা, তারপর হচ্ছে সামরিক ও ভূরাজনৈতিক যে প্রতিযোগিতা, যেমন হচ্ছে এই যে আর্কটিক অঞ্চলের কথা একটু আগে বলেন যে এটা আসলে গ্লোবাল কমন্স কিনা, তাহলে আমরা দেখি যে আর্কটিক অঞ্চল নিয়ে আসলে রাশিয়া এবং হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটা কনফ্লিক্ট বা প্রতিযোগিতা তৈরি হয়েছে। তাহলে এটাও আমরা দেখি যে একটা জিও পলিটিক্যাল কম্পিটিশন রাষ্ট্রগুলোর মধ্যে তৈরি করছে। তারপর হচ্ছে মানবিক নিরাপত্তা, হিউম্যান সিকিউরিটির দিক থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের প্রাণহানি ঘটতেছে, দারিদ্রতা বাড়তেছে, স্বাস্থ্য ঝুঁকি বাড়তেছে। তো এখানে কিছু টার্মিনোলজি আছে এটা। তারপর হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড। তো এখন আপনারা হচ্ছে যেটা করবেন, বাই প্রবলেম সলভিং এ কি প্রাসঙ্গিক ক্ষেত্রে মানচিত্র দেওয়া যাবে? হ্যাঁ, আপনার মানচিত্র যেটার সাথে প্রসঙ্গ, যেমন হচ্ছে সাউথ এশিয়া নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, এটা প্রবলেম সলভিং আমরা আলোচনা করব যে সাউথ এশিয়া নিয়ে যদি কোনো প্রশ্ন আসে তখন এখানে তো আপনার দক্ষিণ এশিয়ার মানচিত্রটা আপনার দিতে হবে। তারপর হচ্ছে ধরেন মধ্যপ্রাচ্য নিয়ে কোনো প্রশ্ন আসছে ইরান এবং সৌদি সম্পর্কের মধ্যে, তখন এই যে উপসাগরীয় অঞ্চলে মধ্যপ্রাচ্যের যে রাজনীতি আছে সেটার সাথে হচ্ছে আপনি মধ্যপ্রাচ্যের যে মানচিত্র, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে, সেটা দিতে পারবেন। তো এই টার্মিনোলজি গুলো হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড। তাহলে গ্রিন ক্লাইমেট যে ফান্ড আছে এটা আসলে কি করে, যে বৈশ্বিক একটা উদ্যোগ গ্রিন ক্লাইমেট ফান্ড। তো এই জায়গায় এই ফান্ডটা আসলে কেন তৈরি করা হয়, যে অনুন্নত যে রাষ্ট্রগুলো আছে যারা ক্লাইমেটটাকে মোকাবেলা করতে পারতেছে না, কমবেট করতে পারতেছে না তাদের আর্থিক সক্ষমতার অভাবে, তো ওই জায়গায় আসলে গ্রিন ক্লাইমেট ফান্ড হচ্ছে দুইটা জিনিসে ফোকাস দেয়, একটা হচ্ছে ক্লাইমেট অ্যাডাপ্টেশন আর একটা হচ্ছে ক্লাইমেট
মিটিগেশন। তাহলে একটা হচ্ছে জলবায়ু অভিযোজনে তারা ফোকাস দেয় যে অনুন্নত রাষ্ট্রগুলো কিভাবে তারা অভিযোজন করবে, আর একটা হচ্ছে প্রশমন। তো এখান থেকে আসলে দুইটা টার্মিনোলজি পরীক্ষায় আসার মতো এটা ভাইভাতে জিজ্ঞেস করে যে ক্লাইমেট অ্যাডাপ্টেশন এবং ক্লাইমেট মিটিগেশন জিনিসটা কি, এটা একটু পরেই আমরা আসবো। তাহলে এই যে গ্রিন ক্লাইমেট ফান্ড যেটা, এটা আমরা দেখি যে জাতিসংঘের যে ইউনাইটেড নেশন কনভেনশন ফ্রেমওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ যেই সংস্থাটা আছে, যেটার উদ্যোগে প্রতি বছর কপ সম্মেলন আয়োজন হয়, এটা তাদের উদ্যোগে হচ্ছে 2010 সালে গ্রিন ক্লাইমেট ফান্ডটা গঠিত হয়। এবং এটার আপনারা প্রিলিমিনারিতে পরে আসছেন, এটা সদর দপ্তর যে দক্ষিণ কোরিয়ার ইনচনে, এটা হচ্ছে কার অধীনে, ইউএনএফসিসি এর অধীনে। তো এখন এটার হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড যেটা, এটা আমরা দেখি যে প্যারিস এগ্রিমেন্টের পরে 2015 সাল থেকে এটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে ক্লাইমেট বা জলবায়ু মোকাবেলা করার জন্য এটা সরবরাহ করা হচ্ছে। তো এই জায়গায় আসলে পরীক্ষায় যেটা আসে এখান থেকে হচ্ছে যে গ্রিন ক্লাইমেট ফান্ড যেটা, এটা আপনাদের এবার প্রিলিতে আসছিল 50তম প্রিলিতে। তো এটা একটু টার্মিনোলজি আকারে যদি আসে যে গ্রিন ক্লাইমেট ফান্ড সম্পর্কে আপনার বিস্তারিত লিখুন, তাহলে হচ্ছে এটার যে মূল উদ্দেশ্য, তারপর হচ্ছে এটার অর্থের উদ্দেশ্য, মানে অর্থের উৎসগুলা কোথায় থেকে আসে, তারপরে হচ্ছে এটার তহবিল ব্যবহারের ক্ষেত্রে। তাহলে তহবিল ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখি কি করে, এটা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের যে অভিযোজন যেটা আছে সেটার ক্ষেত্রে, তারপর হচ্ছে ক্লাইমেট প্রশমনের ক্ষেত্রে, একটা হচ্ছে রেজিলিয়েন্স বিল্ডিং এর ক্ষেত্রে, আর একটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং। তাহলে এই জায়গায় যে অভিযোজন যেটা আছে, এই প্রশমন যেটা আছে, আমরা একটু আলাদা করে একটু পরে বুঝতেছি। এই রেজিলিয়েন্স বিল্ডিংটা কি? রেজিলিয়েন্স বিল্ডিংটা হচ্ছে আমাদের কাউকে বলেছিলাম এর আগের ক্লাসে যে রেজিলিয়েন্স যেটা আছে এটা মানে হচ্ছে একটা রাষ্ট্রকে এই জলবায়ু মোকাবেলা করার ক্ষেত্রে সহনশীল করে তোলা। তাহলে সহনশীল বা রেজিলিয়েন্স জিনিসটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে রেজিলিয়েন্স মানে হচ্ছে কোনো একটা অঞ্চল যেটার যে অঞ্চলটা আসলে জলবায়ু পরিবর্তনের কারণে বেশি প্রভাবিত, তাহলে ওই অঞ্চলে যেন জলবায়ুর কারণে বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেখানে আমার ইনভেস্ট করা, যেমন হচ্ছে সেখানে বাঁধ নির্মাণ করা, সেখানে হচ্ছে উঁচু দালান কোঠা নির্মাণ করা, সেখানকার মানুষদেরকে ট্রেনিং এ নিয়ে আসা। তাহলে এগুলো হচ্ছে জলবায়ু রেজিলিয়েন্স। তাহলে রেজিলিয়েন্সের ক্ষেত্রে ধরেন আমার এই বছর আমাদের এই দক্ষিণাঞ্চলে হচ্ছে ধরেন ঘূর্ণিঝড়ের কারণে বা হচ্ছে বন্যার কারণে যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়, ওই ক্ষতি হওয়ার পরে সরকার ওখানে হচ্ছে কিছু ইনভেস্ট করে, সে রাস্তাঘাট তৈরি করে, সে হচ্ছে বেড়িবাঁধ নির্মাণ করে, সে হচ্ছে প্রশিক্ষণ দেয়, সে কমিউনিটি হচ্ছে বিভিন্ন তৈরি করে। তাহলে পরের বার যখন ওখানে যখন আবার বন্যায় আঘাত হানবে তখন দেখবেন আগের বারের তুলনায় হচ্ছে সেখানে ক্ষয়ক্ষতি কম হবে। কারণ কি? সেখানে এটাকে আমরা বলি এটা হচ্ছে রেজিলিয়েন্স বা স্থিতিস্থাপকতা। আর ক্যাপাসিটি বিল্ডিং হচ্ছে রাষ্ট্রগুলো যেন জলবায়ু মোকাবেলা করতে পারে সেজন্য তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, তাদের ইকোনমিক সক্ষমতা, তাদের প্রযুক্তিগত সক্ষমতা এগুলো বৃদ্ধিতে ফোকাস দেয়। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড নিয়ে যদি হচ্ছে আসে যে কনসেপচুয়াল আকারে যে গ্রিন ক্লাইমেট ফান্ড সম্পর্কে লিখুন, তাহলে হচ্ছে এটার বেসিক জিনিসগুলো আপনারা এখানে লিখলে হবে, যেটা প্রিলির পড়া থেকে আপনারা পড়েছেন। আর জলবায়ু ন্যায্যতা বা ক্লাইমেট জাস্টিসের যে আইডিয়াটা আছে, জাস্টিস আইডিয়াটা হচ্ছে আমাদেরকে একটু জাস্ট এটা যদি বুঝি যে জাস্টিস আইডিয়া হচ্ছে ওই যে কুজনেট কার্ভ থিওরি আপনারা পড়েছিলেন না, তো এই যে কুজনেট কার্ভ থিওরিটা, এটা কিন্তু হচ্ছে আমাদের গত ক্লাসে আমরা মোটামুটি এটা পড়েছিলাম। এটার থিওরিটার মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে যায়। একটু মিউট করে নিন সবাই। এই যে এটা হচ্ছে আপনার কুজনেট কার্ভ থিওরি। তো এই থিওরিটা আসলে দেখানোর চেষ্টা করে যে একটা রাষ্ট্র হচ্ছে কি করে, তার যে ইকোনমিক যে অবস্থা, একটা রাষ্ট্র যখন হচ্ছে কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছিল না, একটা রাষ্ট্র যখন কৃষি ব্যবস্থার মধ্যে ছিল, অ্যাগ্রারিয়ান ইকোনমি ছিল। একটু মিউট করে দিচ্ছি তার। তুমি এটা বলতে চাচ্ছি যে পরে এটা মনে রাখবে যে আমি ওরা বারবার জিজ্ঞেস করতেছিলাম। এই কুজনেট কার্ভ থিওরি দেখাচ্ছে আমরা যখন হচ্ছে কৃষি ব্যবস্থার দিকে ছিলাম, যখন আসলে শিল্প মানে অনেক বেশি উন্নত হয় নাই, কলকারখানা তৈরি হয় নাই, তখন আমাদের যে হচ্ছে পরিবেশের যে দূষণ সেটা মূলত কম ছিল, মানে প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে হচ্ছে আমাদের পরিবেশের দূষণটা কম ছিল। কিন্তু আমরা দেখলাম যে অষ্টাদশ শতাব্দী বা একটা রাষ্ট্র যখন শিল্পায়নের মধ্য দিয়ে যায়, মেসিভ শিল্পায়নের মধ্য দিয়ে যায়, তখন এটাকে আমরা বলি এটা হচ্ছে টার্নিং পয়েন্ট, মানে হচ্ছে
শিল্পায়নের চরম অবস্থা, আমার সব শিল্পগুলো হচ্ছে বিকশিত হচ্ছে, আমার প্রোডাকশন বাড়তেছে, আমার শিল্প থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, আমার কার্বন নিঃসরণ হইতেছে, আবার পাশাপাশি আমার উৎপাদনও বাড়তেছে, আনএমপ্লয়মেন্ট রেটও কমতেছে, আমার চাকরিও তৈরি হচ্ছে। তো এটাকে আসলে আমরা টার্নিং পয়েন্ট বলি, যে এই সময়টাতে, শিল্পায়নের সময়টাতে আমার হচ্ছে ইকোনমি যেমন বুস্ট করে, ইকোনমি যেমন বুমিং হয়, ইকোনমি যেমন গ্রোথ হয়, একইভাবে হচ্ছে আমার পরিবেশের যে দূষণ সেটাও হচ্ছে বৃদ্ধি পায়। তাহলে পরিবেশের দূষণও বৃদ্ধি পায়। তো এখন হচ্ছে এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সময়, এই টার্নিং পয়েন্টে একদিকে আমার ইকোনমি বুস্ট হচ্ছে, আমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, আমার চাকুরি বৃদ্ধি পাচ্ছে, আবার একই সাথে আমার পরিবেশও দূষণ হচ্ছে। তো তখন দেখালো যে আমার এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন টার্নিং পয়েন্টের পরে আমি যখন যথেষ্ট শিল্পোন্নত হয়ে গেলাম, আমার হাতে হচ্ছে আমার বেকারত্ব রাঘব হইলো, আমার জিডিপি বাড়লো, আমার রাষ্ট্রের ইকোনমি বুস্ট করলো, আমার ইনফ্রাস্ট্রাকচার সব ডেভেলপ হয়ে গেছে, ওই সময়টাতে আমরা বলি যে ওটা হচ্ছে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি। তো এই পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে আমি কি করি, আমি যখন শিল্পোন্নত হয়ে গেলাম, তখন আমি হচ্ছে এই যে আমার শিল্পায়নের কারণে যে যে পরিবেশের যে ক্ষতিগুলো হয়েছে, এগুলা নিয়ে যেহেতু আমার এখন যথেষ্ট ফাইন্যান্স আছে, আমার টাকা পয়সা আছে, আমি শিল্পোন্নত রাষ্ট্র, আমার হিউজ ইনভেস্টমেন্ট আছে, তখন হচ্ছে আমি পরিবেশের দিকে ধীরে ধীরে নজর দিলাম। তখন আমি কি করলাম, আমার ইন্ডাস্ট্রিগুলোতে আমি প্রযুক্তি নিয়ে আসলাম, যেগুলো পরিবেশ বান্ধব প্রযুক্তি। তো প্রযুক্তির কারণে আমার পরিবেশ দূষণ কম হইলো। তারপর হচ্ছে আমি যেটা করলাম, পরিবেশকে মোকাবেলা করার জন্য, আমার পরিবেশকে ঠিক রাখার জন্য হচ্ছে আমি সেখানে প্রচুর পরিমাণে আর্থিক ইনভেস্ট করলাম। তখন আমি দেখি যে আমার আবার যেই পরিবেশ যে দূষণটা, এই শিল্পোন্নত সময় যে পরিবেশ কৃষি ব্যবস্থা যেমন পরিবেশ দূষণ কম হয়েছে, ঠিক একইভাবে হচ্ছে আমরা দেখি যে শিল্পোন্নত চরম হয়ে গেলে তারপর হচ্ছে আমার পরিবেশ দূষণটা আবার কমে যায়। তো এটাই মূলত এনভায়রনমেন্ট, এই যে এনভায়রনমেন্টাল কার্ভ থিওরি যেটা দেখাচ্ছে, যে প্রত্যেকটা রাষ্ট্র হচ্ছে যখন শিল্পোন্নত অবস্থায় যায়, মানে এই যে শিল্পায়নের মধ্য দিয়ে যায়, তখন তার পরিবেশ দূষণটা এটা ঘটবে, এটা অবশ্যম্ভাবী। পরবর্তীতে সে যখন শিল্পোন্নত হয়ে যাবে, তখন সে হচ্ছে পরিবেশের দিকে সে নজর দিবে, তখন তার পরিবেশ দূষণটা আবার কমে যাবে। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে এখন কি হয়েছে, যে এই যে টার্নিং পয়েন্টটা পার করছে কারা, আজকের হচ্ছে যে ইউরোপের যে রাষ্ট্রগুলো আছে, তারা এই টার্নিং পয়েন্ট কাজ করে, মানে অষ্টাদশ শতাব্দীতে তারা তাদের শিল্পোন্নত হয়ে গিয়েছে, তারা পরিবেশের যা ক্ষতি করার করে ফেলছে। মার্কিন যুক্তরাষ্ট্র বা গ্লোবাল সাউথের যে রাষ্ট্রগুলো, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বলি আমরা, চীন বলি, তারা যথেষ্ট শিল্পোন্নত। এখন এই রাষ্ট্রগুলো কি করতেছে, তারা যেহেতু শিল্পোন্নত, তাদের যথেষ্ট ফাইন্যান্স আছে, তাদের টেকনোলজি আছে, তাদের এনভায়রনমেন্টাল বিভিন্ন রুলস রেগুলেশন তারা এখন ইজিলি মানতে পারে। তো এখন বাংলাদেশ হচ্ছে এই জায়গাটায় আছে, যেখানে আমাদের এগ্রারিয়ান সিস্টেম বা কৃষি ব্যবস্থা। তো এখন আমরা যদি এখন এই শিল্পের দিকে যাইতে চাই, তাহলে এখন মার্কিন যুক্তরাষ্ট্র বলে, ওই কপ সম্মেলনের মাধ্যমে বলে, জাতিসংঘ বলে যে ভাই, তোমার এই শিল্পোন্নতির দিকে যাইতে গেলে তোমার এই রুলস রেগুলেশন মানতে হবে। তাই আপনি যখন রুলস রেগুলেশন মানবেন, আপনার তো প্রোডাকশন বাড়বে না, আপনার ইন্ডাস্ট্রিও বাড়বে না। তো এই ক্ষেত্রে আমরা দেখি, তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে হচ্ছে তারা যে রুলস রেগুলেশন সেট করে দিচ্ছে, এটার কারণে কিন্তু আপনি রুলস রেগুলেশনও মানতে পারতেছেন না, কারণ আপনার হচ্ছে যথেষ্ট প্রযুক্তি কেনারও সক্ষমতা নাই। এনভায়রনমেন্টের যে নিয়ম নীতি, এটা মানতে গেলেও হচ্ছে আপনার উৎপাদন বাড়তেছে না। তো এই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে ক্লাইমেট ইনজাস্টিসের শিকার হচ্ছেন এই রুলস রেগুলেশন মানতে গিয়ে, যেটা আসলে অষ্টাদশ শতাব্দীতে এই রাষ্ট্রগুলা মানে নাই। কারণ হচ্ছে আমি শিল্পোন্নত হয়ে আস্তে আস্তে আমার ইন্ডাস্ট্রির ব্যাপক সম্প্রসারণ করতে হবে, আমার পরিবেশ দূষণটা করতেই হবে এই লেভেলে, বাংলাদেশের মতো এরকম অনুন্নত যে রাষ্ট্রগুলো। তখন আমরা দেখি যে ইন্ডাস্ট্রির এই রুলস রেগুলেশন তাদের আরোপিতের কারণে আমরা এক ধরনের ক্লাইমেট ইনজাস্টিসে পড়তেছি। তো এই ইনজাস্টিসের যে ধারণাটা আসছে, এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে রাষ্ট্রগুলো এই শিল্পোন্নতর মধ্য দিয়ে আসছে, গ্লোবাল উত্তরের যে রাষ্ট্রগুলা, তারা কি করবে, এই অনুন্নত রাষ্ট্রগুলাকে হচ্ছে তারা ফাইন্যান্স করবে। ফাইন্যান্স করে হচ্ছে তাদের যেন শিল্পগুলো হচ্ছে তাদের প্রযুক্তি বেসড হয়, তাদের শিল্পগুলো যেন পরিবেশ কেন্দ্রিক হয়, তাদের শিল্পগুলো যেন গ্রিন ইকোনমি হয়। তো এই আইডিয়াটা হচ্ছে আমরা কিছুক্ষণ পরে এটা আরো বিস্তারিত ব্যাখ্যা করবো, যে গ্লোবালি এই যে কুজনেটস কার্ভ যেটা, এটা আসলে কিভাবে ফাংশন করছে। তাহলে ক্লাইমেট জাস্টিস যেটা, জাস্টিস মানে হচ্ছে আমি হচ্ছে ধনী রাষ্ট্রগুলো হচ্ছে অনুন্নত রাষ্ট্রগুলোকে ফাইন্যান্স করবে, তারা যেন প্রযুক্তি ব্যবহার করতে পারে, তারা যেন হচ্ছে সবচেয়ে কম দূষণ ঘটায়। তো এক্ষেত্রে আমরা দেখি যে আসলে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, তাদের কারণে কিন্তু পরিবেশটা বেশি আপনার দূষিত হচ্ছে। তো এক্ষেত্রে যাদের কারণে পরিবেশ বেশি দূষিত হচ্ছে, তারা যেন আসলে যারা ক্ষতির শিকার হচ্ছে তাদেরকে ফাইন্যান্স করে, এটা হচ্ছে ক্লাইমেট জাস্টিসের একটা মূল আইডিয়া বা হচ্ছে কি ইস্যুস। তো এখন এই যে ক্লাইমেট ন্যায্যতার মূল ধারণা হচ্ছে কি, একটা ঐতিহাসিক দায় নিতে হবে। এই যে ব্রিটেন শিল্পায়নের মধ্য দিয়ে গিয়েছে, তাদের এই শিল্পায়নের কারণে আজকের বিশ্বে এরকম গ্লোবাল ওয়ার্মিং, এই জন্য হচ্ছে তাদের এটা হিস্টোরিক্যাল যে রেসপন্সিবিলিটি, তাদের এটা দায় নিতে হবে, যে তাদের দায় রেসপন্সিবিলিটি বেশি। দ্বিতীয়ত হচ্ছে সমতা, ইকুইটি। ইকুইটি মানে কি, জলবায়ু মোকাবেলা করার জন্য সব রাষ্ট্রের সক্ষমতা সমান না, তাহলে যে রাষ্ট্রের সক্ষমতা নাই ওই রাষ্ট্রকে তোমরা, অন্য রাষ্ট্রগুলো হচ্ছে হেল্প করবে। তো এই ক্ষেত্রে এটাকে আমরা বলছি যে সমতা বা ইকুইটি। তারপর হচ্ছে মানবাধিকার, হিউম্যান রাইটস। জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের যে খাদ্য, মানুষের যে নিরাপত্তা, ক্লাইমেট যে শরণার্থী ঘটতেছে, এগুলো হচ্ছে হুমকির মুখে পড়ছে, এগুলাকে আসলে মানবাধিকারের
কাতারে সামিল করতে হবে। তারপর হচ্ছে দায়িত্ব ভাগাভাগি, যেটা প্রিডিতে আপনাদের আসছিল, কমন বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি। তাহলে ক্লাইমেট জাস্টিসের একটা অন্যতম আইডিয়া হচ্ছে কমন বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটির মানেই হচ্ছে, তাহলে এই যে কমন, যেটা কমন মানে হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রেরই দায়িত্ব এই ক্লাইমেট চেঞ্জটাকে সে মোকাবেলা করবে, সে অ্যাড্রেস করবে। বাট কিন্তু রেসপন্সিবিলিটিটা কি ডিফারেন্সিয়েটেড, আলাদা আলাদা রেসপন্সিবিলিটি। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের জলবায়ু মোকাবেলা করার ক্ষেত্রে যেই দায়িত্ব, বাংলাদেশের কিন্তু দায়িত্ব একই না। বাংলাদেশও দায়িত্ব পালন করবে, যুক্তরাষ্ট্র দায়িত্ব পালন করবে, কিন্তু যুক্তরাষ্ট্রের দায়িত্বটা বেশি। তাহলে এটাই হচ্ছে ক্লাইমেট ন্যায্যতা। তারপর হচ্ছে ক্ষতিপূরণ, যেটা আমরা দেখি যে হচ্ছে লস এন্ড ড্যামেজ যে ফান্ডটা দেওয়া হয়। তো এটাতে কিন্তু হচ্ছে আপনাদের এটা রিসেন্টলি পরীক্ষা আসছিল যে ক্লাইমেট চেঞ্জ জাস্টিস অথবা জলবায়ু যে ন্যায্যতা আছে ধারণাটি বলতে কি বোঝায়। তো এখন হচ্ছে আমরা তৃতীয় পর্বে চলে আসি, যে জলবায়ু মোকাবেলা করার ক্ষেত্রে আরো কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আপনাদের, জি অ্যাডাপ্টেশন আর মিটিগেশন মিস করে গেছে। না এটা আসবে, একটু পরে আসবে ভাই, সমস্যা নেই। অ্যাডাপ্টেশন আর মিটিগেশনটা একটু পরে আসবে। তৃতীয় পর্ব এখন হচ্ছে জলবায়ু মোকাবেলা করার ক্ষেত্রে যে ডিপ্লোমেসি, যে অধ্যায়ের শুরুতে বলা আছে যে ক্লাইমেট এন্ড ডিপ্লোমেসি। তো এই জায়গায় হচ্ছে মোকাবেলা করার জন্য আমাদের কিছু বিষয় আছে, আমরা একটু জাস্ট দেখবো। সেটা হচ্ছে প্যারিস জলবায়ু যে চুক্তিটা আছে, এটা থেকে হচ্ছে কনসেপচুয়ালে আসতে পারে, অথবা প্রবলেম সলভিং এম্পিরিক্যালে যখন ক্লাইমেট নিয়ে প্রশ্ন আসবে তখন আপনাদের কিছু রেফারেন্স ব্যবহার করতে হবে। তো এই রেফারেন্সের ক্ষেত্রে আমাদেরকে প্রিলিতে আমরা যে পড়াগুলো পড়ে আসছি সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ রেফারেন্স আছে, আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন কিছু আইডিওলজি এখানে আছে, কিছু টার্মিনোলজি আছে যেগুলো কনসেপচুয়ালে আসে। তো একটা হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি, যেটা 2015 সালে হয়েছিল। তো ওই জায়গায় প্যারিস জলবায়ু চুক্তিতে আসলে কি হয়, আমরা দেখি যে 1992 সালে জাতিসংঘের উদ্যোগে হচ্ছে যে ইউএনএফসিসি যেটা গঠিত হয়েছিল, ইউনাইটেড নেশন এই যে ফ্রেমওয়ার্ক কনভেনশন, যেটা এটার উদ্যোগে হচ্ছে জলবায়ু মোকাবেলা করার জন্য আমরা দেখি যে এটার যে উদ্যোগটা ছিল এটা আসলে কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না। তাহলে এই যে ইউএনএফসিসি যেটা, এটা কিন্তু কোনো রাষ্ট্রকে বাধ্য করতে পারে না যে ভাই জলবায়ু মোকাবেলা করার জন্য তোমাকে এই যে লস এন্ড ড্যামেজ যে ফান্ড আছে, প্রযুক্তি হস্তান্তর করতে হবে, এগুলো আসলে সে বাধ্য করাইতে পারতো না, মানে কোনো বাধ্যবাধকতা ছিল না। তো এখন কার্বন নিঃসরণ যে চীন করতেছে, মার্কিন যুক্তরাষ্ট্র করতেছে, কাউ কিন্তু আপনি বাধা দিতে পারতেছেন না যে কার্বন নিঃসরণ কমাইতে হবে। তো এইরকম একটা প্রেক্ষাপটে আমরা দেখি যে 2015 সালে একটা এগ্রিমেন্ট করা হলো, যে এগ্রিমেন্টের মাধ্যমে রাষ্ট্রগুলোকে আইনিভাবে বাধ্যবাধকতা করা হবে যে তোমাকে কার্বন নিঃসরণ কমাইতে হবে, তোমাকে জলবায়ুর যে রুলস রেগুলেশন এগুলো মানতে হবে। তো ওইটাকেই কেন্দ্র করে হচ্ছে COP21 যে সম্মেলনটা হয়েছিল ফ্রান্সের প্যারিসে, ওখানে সব রাষ্ট্রগুলো একটা স্বাক্ষরের মধ্যে আসে, একটা ঐতিহাসিক চুক্তির মধ্যে আসে। এটাকে আমরা বলছি যে এগুলো হচ্ছে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট বা হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি। তো এটা একটু সিম্পলি একটু মনে রাখবেন যে এটার মাধ্যমে যেটা করে যে সবগুলো রাষ্ট্র একত্রিত হয়, তারা স্বাক্ষর করে প্রতিশ্রুতিবদ্ধ হয় যে আমরা বৈশ্বিক উষ্ণতা হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস যেটা আছে 2 ডিগ্রি সেলসিয়াসের দিকে আমরা নামিয়ে আসবো। তো এই জায়গা থেকে আসলে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টের হচ্ছে কিছু মূল যেই কাঠামো আছে, এখানে কাঠামোর মধ্যে একটা হচ্ছে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, এগুলো কিন্তু কনসেপচুয়ালে আসতে পারে। ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন মানে হচ্ছে ন্যাশনালি, মানে ওই যে আমরা লোকালি যে ইয়াগুলো পড়লাম না যে কিভাবে অ্যাড্রেস করব, তাহলে প্রত্যেকটা রাষ্ট্র হচ্ছে সে ন্যাশনালি ডিটারমাইন করবে যে সে জলবায়ু মোকাবেলা করার জন্য কতটুকু ভূমিকা সে পালন করবে। তাহলে এক্ষেত্রে একটা হচ্ছে ন্যাশনালি ডিটারমাইন কন্ট্রিবিউশন, যে জলবায়ু মোকাবেলা করার জন্য বাংলাদেশ কি পরিমাণে ভূমিকা সে লোকালি পালন করবে, চীন সে তার রাষ্ট্রের মধ্যে পালন করবে, মার্কিন যুক্তরাষ্ট্র কি পরিমাণে পালন করবে, এবং সে 5 বছর পর পর সেই কপ সম্মেলনে বা ওই যে ইউএনএফসিসি যে ফ্রেমওয়ার্কটা আছে সেটাতে সে হচ্ছে রিপোর্ট জমা দিবে। তাহলে একটু এটা মনে রাখবেন যদি পরীক্ষা আসে যে জলবায়ু মোকাবেলা করার ক্ষেত্রে ন্যাশনালি ডিটারমাইন কন্ট্রিবিউশন বলতে কি বোঝায়, তখন হচ্ছে এটা আপনি ব্যাখ্যা করবেন। দ্বিতীয়ত হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্স। প্যারিস চুক্তির মধ্যে বলা হয়েছে যে ক্লাইমেট ফাইন্যান্স, যে ধনী রাষ্ট্রগুলা বিজনেস ম্যাগনেট যারা আছে তাদের মাধ্যমে একটা ক্লাইমেট ফাইন্যান্স তৈরি করা হবে, যে ফাইন্যান্সগুলো হচ্ছে জলবায়ু ক্ষতির শিকার যে রাষ্ট্রগুলো তাদেরকে দেওয়া হবে। তারপর টেকনোলজি ট্রান্সফার, তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি ফ্রেমওয়ার্ক, যে কি পরিমাণে আসলে নির্গমন করবে এটার আসলে একটা প্রতিবেদন হচ্ছে জমা নেওয়া হবে। একটা হচ্ছে লস এন্ড ড্যামেজ যে ফান্ড আছে, যে রাষ্ট্রগুলো বেশি ক্ষতিগ্রস্ত তাদের যে ফান্ডের ক্ষেত্রে লস এন্ড ড্যামেজ ফান্ড। তাহলে এটা একটু একদম ইজি যে প্যারিস ক্লাইমেট চেঞ্জ আপনার পিলিতে পড়ে আসছেন। এবার আসি যে ক্লাইমেট মিটিগেশন এবং হচ্ছে ক্লাইমেট অ্যাডাপ্টেশন। তো এই দুইটা ধারণা হচ্ছে আমাদের একদম একটু ভালো করে বুঝতে হবে যে ক্লাইমেট মিটিগেশন যেটা, তাহলে মিটিগেশন জিনিসটা কি? মিটিগেশন জিনিসটা হচ্ছে ঠিক যেই কারণে আপনার কজ যেটা আছে, তাহলে যেই কারণে হচ্ছে আপনার জলবায়ুর বৈশ্বিক উষ্ণায়নটা ঘটতেছে, জলবায়ু পরিবর্তনটা করতেছে, ওই কারণগুলোতে আঘাত করা। তাহলে কারণ কি? আমরা দেখি যে আজকের পৃথিবীতে আপনার ধরেন যে বিশ্বে হচ্ছে ধরেন যে আমার ফ্রিজের ইন্ডাস্ট্রি বাড়তেছে,
তাহলে ফ্রিজের ইন্ডাস্ট্রি আমার যত বেশি বাড়তেছে, আমার ওই ফ্রিজ তৈরির ক্ষেত্রে আমার সিএফসি গ্যাস বেশি ব্যবহার করতে হচ্ছে। তাহলে আমরা দেখি যে ধরেন হচ্ছে বিশ্বজুড়ে আমাদের এসি যে এয়ার কন্ডিশন যেটা, এটার ইন্ডাস্ট্রি বাড়তেছে। তাহলে এটার শিল্পায়ন যত বেশি হবে, ইন্ডাস্ট্রি যত বেশি বাড়বে এসির বা হচ্ছে অ্যারোসেল যেটা আছে, তাহলে আমরা দেখি যে আমাদের সিএফসি গ্যাস বাড়তেছে। তারপর হচ্ছে আমরা দেখি যে আমাদের অগ্নি নির্বাপক যে যন্ত্র যারা তৈরি করে, যে ইন্ডাস্ট্রিগুলো আছে অগ্নি নির্বাপক, কিংবা হচ্ছে আমাদের যে বিমান যেই শিল্পগুলো আছে, হ্যাঁ সেখানে আমরা দেখি বিমান শিল্প, সেখানে আমরা দেখি যে হ্যালোন গ্যাস ব্যবহার করা হয়। তাহলে এই যে অগ্নি নির্বাপক যন্ত্র বা হচ্ছে বিমান যে শিল্প আছে, এগুলার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যত বেশি হচ্ছে, আমার তত বেশি হ্যালোন গ্যাস ব্যবহার হচ্ছে, তত বেশি আমার এই যে এরোপ্লেন বা হচ্ছে আমার এই যে সিএফসি গ্যাস যেটা আছে ফ্রিজ ইন্ডাস্ট্রির কারণে বা এয়ার কন্ডিশন বা অ্যারোসেলের কারণে। তারপর হচ্ছে আমরা দেখি যে যত বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, আমার কালো ধোঁয়া বের হচ্ছে, আমার হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলোর কারণে ওইগুলোর পণ্য প্যাকেটজাত করার ক্ষেত্রে আমার প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে। তাহলে এসব কারণে আমরা দেখি যে বৈশ্বিক আমাদের যে ওজোন লেয়ার যেটা আছে সেটা ফুটো হয়ে যাচ্ছে, আমাদের অতিবেগুনি রেশিও হচ্ছে পৃথিবীতে চলে আসতেছে, এবং হচ্ছে বৈশ্বিক যেই মেরু অঞ্চলের যে হচ্ছে আমাদের যে বরফ আছে সেগুলো গলে যাচ্ছে। তারপর হচ্ছে এই যে সিএফসি গ্যাস, এই যে হ্যালোন গ্যাস, যেগুলো আমাদের তাপমাত্রাটাকে আসলে শোষণ করে পৃথিবীতে আটকে রাখছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি করে ফেলছে। তো এটার কারণে আমরা দেখি যে মরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, বরফ গলে গিয়ে সেই পানি সমুদ্রে আসতেছে, সমুদ্রের যে উচ্চতা সেটা বৃদ্ধি করছে, উচ্চতা বৃদ্ধি করার কারণে সমুদ্রের উপকূলবর্তী যে রাষ্ট্রগুলো আছে সেগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে এই জলবায়ুর যে মিটিগেশন যেটা আছে, এই যে আমরা কারণগুলো ব্যাখ্যা করলাম যে আসলে এই জলবায়ুটা পরিবর্তন কেন হচ্ছে, এটার কারণগুলা কি কি, কজগুলা কি, এই কজে হচ্ছে সে ফোকাস দেয়। তাহলে মিটিগেশন আমাকে বলতেছে যে এই যে তোমার যে হ্যালোন গ্যাস যে ব্যবহার, এই হ্যালোন গ্যাস ব্যবহার কমাইতে হবে। এই মিটিগেশন বলতেছে এই যে তোমার যে রেফ্রিজারেটর তৈরি করার ক্ষেত্রে যে সিএফসি গ্যাসের যে ব্যবহার, সেটাকে কমাতে হবে। তার মানে হচ্ছে আমার এই মিটিগেশন বলতেছে এই যে প্লাস্টিক যে দূষণ আছে এটাকে আমার কমাইতে হবে। তাহলে এই সিএফসি গ্যাস আমাকে বলতেছে আমার যে ওজোন লেয়ার যেটা আছে আমার বায়ুমণ্ডলের, এই ওজোন লেয়ারটাকে আমার রক্ষা করতে হবে। তার মানে হচ্ছে কজ নিয়ে যারা কাজ করে, যেটা জলবায়ু মোকাবেলা করার ক্ষেত্রে, এটাকে আমরা বলি যে এটা হচ্ছে ক্লাইমেট মিটিগেশন বা হচ্ছে জলবায়ু প্রশমন। এবার আসি যে ক্লাইমেট অ্যাডাপ্টেশন জিনিসটা কি। অ্যাডাপ্টেশনের মানে হচ্ছে এই যে জলবায়ুতে পরিবর্তন আমার ঘটছে, আমি হচ্ছে মিটিগেশন নিয়ে যতই কাজ করি, একটা সার্টেন লেভেলে বাংলাদেশের উপকূলে জলবায়ু পরিবর্তনের আঘাত আসবেই, বাংলাদেশের উপকূল অঞ্চলে দুর্যোগ হবে, তারপর হচ্ছে মালদ্বীপে আসলে প্রভাব ফেলবে, আমাদের লোনা পানি হচ্ছে আশেপাশে ঢুকে আমাদের কৃষি ফসল নষ্ট করবে। তার মানে হচ্ছে আমরা মিটিগেশন নিয়ে যতই কাজ করি, একটা পর্যায়ে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, যে ইম্প্যাক্ট, সেটা আমাদের উপর পড়বেই। তাহলে এখন হচ্ছে আমি ইম্প্যাক্টটা নিয়ে যদি কাজ করি, তাহলে এটাই হচ্ছে আমার অ্যাডাপ্টেশন বা হচ্ছে অভিযোজন। তাহলে ইম্প্যাক্টটা নিয়ে কি, তাহলে আমরা দেখি আমাদের উপকূলীয় অঞ্চলে যে সি রাইজ যে বেড়ে যাচ্ছে, সমুদ্রের পানি হচ্ছে যখন উপকূলে ঢুকে যাচ্ছে, তখন আমাদের উপকূলে এই লবণাক্ত পানির কারণে আমাদের কৃষি ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এখন কি করতে হবে, এটা তো একটা ইম্প্যাক্ট, প্রভাব। তাহলে আমি এখন প্রভাব নিয়ে কাজ করব, যেন এই সমুদ্রের যে উপকূল আছে, এই উপকূলে আমি হচ্ছে সবুজ বেষ্টনী গড়ে তুলবো, এই উপকূলে হচ্ছে আমি বাঁধ তৈরি করব, তারপর হচ্ছে এই যে বাঁধ তৈরি করব, তার মানে হচ্ছে আমি যে ইম্প্যাক্ট নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে ক্লাইমেট অ্যাডাপ্টেশন। আমি এটার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি যেন আমার ক্ষতিটা কম হয়। তাহলে আমার হচ্ছে লবণাক্ত পানির কারণে আমার কৃষি ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমি যেটা করব, লবণাক্ত পানি সহনশীল যে কৃষি আছে আমি ওইটার দিকে ডাইভার্ট করব। তাহলে হচ্ছে আমি কৃষিতে আমি কি করব, যে লবণাক্ত পানি সহনশীল যে বীজ আছে, যে কৃষি ফসল আছে, সেই দিকে ডাইভার্ট করব। তাহলে হচ্ছে আমার এখানে ঘূর্ণিঝড় আসে, আমার এখানে ঝড় আসে, তাহলে আমি হচ্ছে এখানে উঁচু দেয়াল নির্মাণ করব, আমি হচ্ছে বেড়িবাঁধ নির্মাণ করব, তারপর হচ্ছে আমি ওখানকার স্থানীয় যে কমিউনিটি আছে তাদের হচ্ছে আবহাওয়া রিলেটেড যে পূর্বাভাস আছে সেটা আমি তাদেরকে জানিয়ে দিব, তাদেরকে ট্রেনিং দিব। অর্থাৎ এখানে ইম্প্যাক্ট নিয়ে যেই কাজগুলো করা হয় এটা হচ্ছে আমার ক্লাইমেট অ্যাডাপ্টেশন। তাহলে আশা করি যে এই দুইটা আইডিয়া, তাহলে অ্যাডাপ্টেশন আমরা দেখলাম যে ইম্প্যাক্ট নিয়ে কাজ করে, আমার প্রভাব তো ঘটবেই, এটাকে কিভাবে কমিয়ে আনা যায় সেটা। আর মিটিগেশন হচ্ছে আমার একদম অ্যাকচুয়াল কজ, যেটা কার্বন নিঃসরণ থেকে শুরু করে সিএফসি গ্যাস, সেগুলো নিয়ে কাজ করে হচ্ছে আমার মিটিগেশন। তাহলে এই দুইটা আইডিয়া আশা করি যে আপনার যদি পরীক্ষায় আসে বা ভাইভাতে জিজ্ঞেস করে, আশা করি আপনারা পারবেন। তো এবার আসি যে হচ্ছে ক্লাইমেট ডিপ্লোমেসি নিয়ে। তো ক্লাইমেট ডিপ্লোমেসির ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু বিষয় একটু দেখব। ক্লাইমেট ডিপ্লোমেসিতে যাওয়ার আগে হচ্ছে আমরা একটা আপনাদেরকে উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরেন এই যে জলবায়ু মোকাবেলা করার ক্ষেত্রে আমরা কিছু কনসেপচুয়াল টার্মও আমরা পড়তেছি, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, নন এক্সক্লুডেবল, কমন পুল রিসোর্সেস, তারপর হচ্ছে ট্রাজেডি অফ কমন্স, তারপর হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড, যেগুলো কনসেপচুয়াল আসতে পারে
একইভাবে এখানে আমরা এমপিরিক্যাল এবং প্রবলেম সলভিং এর কিছু পার্ট দেখলাম, যেটা হচ্ছে আমরা ক্লাইমেট চেঞ্জটা কিভাবে সমাধান করবো। তো এক্ষেত্রে আমরা লোকালি সমাধান দেখালাম, আমরা গ্লোবালি সমাধান দেখালাম। একটু পরে হচ্ছে আমরা বাকি 20 মিনিট সময় আমরা হচ্ছে আরো কিছু ডিপ্লোমেসি রিলেটেড কিছু টার্মিনোলজি এখানে পড়বো। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের ওই যে এলিনোর অস্ট্রিম যে হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিল কমন পুল রিসোর্সেস, ওই বিষয়টা ব্যাখ্যা করতে গিয়ে তিনি তখন দেখানোর চেষ্টা করলেন যে আসলে এই যে আমরা যতই রুলস রেগুলেশন তৈরি করি না কেন এই ধরনের কমন পুল রিসোর্সের ক্ষেত্রে এগুলো আসলে ওইভাবে ফাংশন করে না। তাহলে যে কারণে তিনি দেখানোর চেষ্টা করলেন যে আসলে এই যে আমরা বলছি যে এখানে ধরেন একটা কৃষক এ, কৃষক 1, আর একটা হচ্ছে আমরা এখানে পড়েছিলাম একটু আগেই যে কৃষক 2 যিনি হচ্ছে এখানে মাছ চাষ করে, যিনি এখানে ধরেন ধান চাষ করে, আর এখানে হচ্ছে উনি মাছ চাষ করে। তাহলে এরনের অষ্টম দেখানোর চেষ্টা করলেন যে হচ্ছে এই যে আমি ধানে কীটনাশক ব্যবহার করার কারণে এই বৃষ্টির পানির সাথে কীটনাশক মিশে গিয়ে ওনার পুকুরে যখন পানি যাচ্ছে ওনার মাছ মারা যাচ্ছে, তাহলে এটার সমাধান আসলে আইনিভাবে রেগুলেটরি পলিসির মাধ্যমে, মার্কেট বেসড পলিসির মাধ্যমে। তিনি বললেন যে রেগুলেটরি পলিসি এখানে আসলে ফাংশন করে না। তিনি দেখানোর চেষ্টা করলেন যে এই লোকের ধানের কীটনাশক ব্যবহার কারণে এই লোকের যখন মাছ মারা যাচ্ছে তখন মাছ চাষে আসলে কি করবে সে? আপনি মাছ চাষ করতেছেন, আপনি আসলে কি করবেন? আপনি কি করবেন? আশেপাশে থানায় যাবেন, এই লোকের নামে মামলা দিবেন যে আমার হচ্ছে প্রায় 2 লক্ষ টাকার মতো যে মাছ আছে পুকুরে সে সব মাছ মারা গেছে এই লোকের কীটনাশক ব্যবহার করার কারণে। মানে এছাড়া তো আর আপনার অন্য কোনো উপায় নাই। তো তখন এলিনোর অস্ট্রম দেখানোর চেষ্টা করলেন যে আপনি যখন মামলা করবেন, আইনের দিকে যাবেন, লয়ের দিকে যাবেন বা কোর্টের দিকে যাবেন, তখন হচ্ছে কোর্ট তো একটা সিদ্ধান্ত দিবে যে হয় তার পক্ষে সিদ্ধান্ত দিবে, না হয় তার পক্ষে সিদ্ধান্ত দিবে। তো এখন কোর্ট ধরেন সিদ্ধান্ত দিল সে যে ভাই তোমার যে ধান চাষের কারণে, তোমার কীটনাশক ব্যবহারের কারণে তোমার ওই লোকের মাছ মারা যাচ্ছে, উনি আদালতে জানিয়েছে, না আদালত রায় দিলে যে তুমি কীটনাশক ব্যবহার করতে পারবা না। তাহলে আইনি প্রক্রিয়া একটা রায় তো দিবে, তার পক্ষে যদি রায় দেয় যে কীটনাশক ব্যবহার করতে পারবা না, তখন আমার এখানে কি ঘটতেছে যে এই লোকের যে ধান চাষ, এই ধান চাষ আসলে বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে ধান চাষ যখন বন্ধ হয়ে যাবে, ধানের তো সোসাইটিতে একটা চাহিদা আছে, ডিমান্ড আছে, তাহলে এই ডিমান্ডটা আসলে আমরা কোথায় থেকে ফিল আপ করবো? রাষ্ট্র কিভাবে ফিল আপ করবে? ঠিক একইভাবে হচ্ছে আপনি যদি দেখেন যে জলবায়ু সমস্যা সমাধানের ক্ষেত্রে এখন বাংলাদেশ যদি রুলস রেগুলেশন যদি মানতে যায়, তাহলে বাংলাদেশে তো এরকম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না হলে বাংলাদেশে তো আর সমৃদ্ধ হবে না। তো এই জায়গা থেকে তিনি দেখানোর চেষ্টা করলেন যে এই যে গ্লোবাল কমন্সের সমাধানের ক্ষেত্রে তিনি এখানে দেখাইলেন যে রাষ্ট্রের রুলস রেগুলেশন দিয়ে এগুলো আসলে সমাধান করা যায় না। এক্ষেত্রে আসলে কি করতে হবে? এক্ষেত্রে তিনি বললেন যে এটাকে, এই ধরনের সমস্যাগুলোকে ইন্টারনালাইজেশন করতে হবে। ইন্টারনালাইজেশন অফ প্রবলেম। তাহলে ইকোনমিতে এটা আমরা পড়েছিলাম যে ইন্টারনালাইজেশন অফ প্রবলেম জিনিসটা হচ্ছে, ধরেন হচ্ছে এই যে আপনি ধরেন যে একটা ধরেন 4 তলা একটা বিল্ডিং আছে, তাহলে এই 4 তলা বিল্ডিং এর ধরেন যে এই যে 3য় তলায় হচ্ছে আপনি থাকেন, আর এই যে 2য় তলা যেটা আছে এখানে ধরেন যে একটা মেয়ে থাকে। তাহলে আপনি 3 তলায় থাকেন আর 2য় তলায় একটা মেয়ে থাকে। তো 3 তলায় থেকে আপনি কি করতেছেন? আপনি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনি 12টার মধ্যে হচ্ছে পড়াশোনা সব গুছিয়ে 12টার মধ্যে আপনি ঘুমিয়ে যাচ্ছেন। আর এই যে 2য় তলায় যে মেয়েটা থাকে সে ধরেন যে একটা কুকুর পালতেছে, তার একটা কুকুর আছে, সেটা পালে। তো এখন যেটা ঘটে যে আপনি যখন হচ্ছে রাতে 12টার দিকে যখন আপনি ঘুমিয়ে যান, তখন আপনি খেয়াল করেন যে প্রত্যেক দিন হচ্ছে 12টার সময় এই যে এই মেয়ের যে কুকুর আছে এটা হচ্ছে ঘেউ ঘেউ শব্দ করা শুরু করে দেয়। তো এই মেয়ের কুকুর যখন ঘেউ ঘেউ করা শব্দ শুরু করে দেয়, তখন হচ্ছে আপনার ঘুম ভেঙে যায়, আপনি আর ঘুমাইতে পারতেছেন না। তো একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত এইভাবে যখন প্রতিদিন 12টার পরে কুকুর ঘেউ ঘেউ করা শুরু করে, তখন আপনি এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন? মানে এই জন্য অষ্টম দেখালে যে এটা আসলে রাষ্ট্রের আইন কানুন দিয়ে এটা আসলে সমাধান করা যায় না। তখন আপনি যদি পাশের থানায় গিয়ে হচ্ছে অভিযোগ করেন, বা হচ্ছে বাড়িওয়ালাকে যদি আপনি জানান, এখানে বাড়ির যে মালিক আছে তাকে জানান যে ওনার কুকুরের কারণে আমি ঘুমাইতে পারি না, তখন বাড়ির মালিক তো একটা সিদ্ধান্ত দিবে। কি সিদ্ধান্ত দিবে? যে আসলেই তো 12টার পরে তো কুকুর ঢেলি ঘেউ ঘেউ করে, তাহলে আপনি কুকুর পালতে পারবেন না। তা আপনি যখন একটা সিদ্ধান্ত নিবেন যে আপনি কুকুর পালতে পারবেন না, তখন আমাদের এই যে প্রাণীর যে বাস্তু সংস্থান, যে কুকুরের যে প্রজনন, সেটা বন্ধ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের এই সমস্যাটা তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে এই যে রিবাউন্ড যে ইফেক্টটা আমরা পড়ছিলাম, যে রিবাউন্ড ইফেক্ট তৈরি হচ্ছে, আমার আসলে আলটিমেটলি সমস্যাটা সমাধান হচ্ছে না। তখন হচ্ছে এলিনো এস্টেম দেখালেন যে এটাকে ইন্টারনালাইজেশন অফ প্রবলেম। ইন্টারনালাইজেশন অফ প্রবলেম হচ্ছে যে এই যে সমস্যাটা আসলে নিজেদের মধ্যে সমঝোতা করে নেওয়া। তাহলে সমঝোতাটা কি? এই যে আপনি এখানে 3 তলায় আছেন আর এই যে মেয়েটা 2 তলায় আছে, আপনাদের দুজনের মধ্যে যদি বিয়ে দিয়ে দেওয়া হয়, তখন আপনি যখন 12টা বাজে ঘুমাইতে যাবেন, তখন এই কুকুরটা আপনারই মনে হবে যে আর এটা তো আমারই কুকুর, মানে আমার ওয়াইফেরই কুকুর। তখন হচ্ছে আপনার এই সমস্যাটার বেশি সমস্যা মনে হবে না।
তখন আপনার কুকুর প্রজননও ঠিক থাকলো, আপনার ঘুমও ঠিক থাকলো। তার মানে এটা হচ্ছে ইন্টারনালাইজেশন অফ প্রবলেমের যে উদাহরণটা তিনি দিয়েছেন, মানে হচ্ছে এই সমস্যাগুলো নিজের মনে করে। তাহলে এটা আপনি হচ্ছে গ্লোবাল কমন্সে কিভাবে ব্যবহার করেন? তিনি দেখাইলেন যে ভাই হচ্ছে এই যে চীন যিনি আছে, তাহলে এই যে ইউএসএ যে রাষ্ট্রটা আছে, জলবায়ু মোকাবেলা করার ক্ষেত্রে আসলে আমরা দেখি যে বাংলাদেশের যে তড়িঘড়ি, বাংলাদেশের যে হচ্ছে উদ্যোগ, তারপর হচ্ছে মালদ্বীপের যে হচ্ছে উদ্যোগ, ভুটানের যে উদ্যোগ, এইরকম আসলে এই যে জলবায়ু যে সমস্যাটা, এটাকে চীন আমরা দেখি যে সবচেয়ে বেশি সে কার্বন নিঃসরণ করে, মার্কিন যুক্তরাষ্ট্র সে দ্বিতীয় কার্বন নিঃসরণে। তাহলে মানে তাদের যে ভূমিকাটা, এটার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো এখানে এলিনোর অস্ট্রম দেখালেন যে এই যে ক্লাইমেট সমস্যাটা, এটাকে ইন্টারনালাইজ করতে হবে। ইন্টারনালাইজ কি? যে চীনকেও মনে করতে হবে ভাই এই সমস্যাটা আসলে অন্যান্য উপকূলবর্তী রাষ্ট্রে না, এই সমস্যাটা আমার। এইভাবে যদি কার্বন নিঃসরণ চলতে থাকে, একসময় গ্লোবাল ওয়ার্মিং যখন বেড়ে যাবে, সেটার কারণে চীনও ক্ষতিগ্রস্ত হবে। তার মানে সমস্যাটা চীনকে মনে করতে হবে যে এই সমস্যাটা আমারও ইন্টারনাল সমস্যা। মার্কিন যুক্তরাষ্ট্রকেও মনে করতে হবে যে এই যে ক্লাইমেট চেঞ্জের যে সমস্যাটা, এটা আসলে, যেমন ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি থেকে সে বের হয়ে গেছে, সে বলতেছে এই ক্লাইমেট চেঞ্জ এটা হুয়াক্স, এটা একটা ধাপ্পাবাজি, ক্লাইমেট চেঞ্জ বলতে সাইন্টিফিকলি কিছু নাই। তার মানে সেই সমস্যাটাকে নিজের মনে করতেছে না, যে কারণে সে কার্বন নিঃসরণ করে যাচ্ছে, তার ইন্ডাস্ট্রি বৃদ্ধি করতেছে। তো এই ক্ষেত্রে এলিনোর অস্ট্রম বললেন যে ভাই এই সমস্যাটাকে ইন্টারনালাইজ করতে হবে, এটা আমারও এটা সমস্যা, এটাকে মনে করতে হবে। চীন যখন মনে করবে যে ক্লাইমেট সমস্যা আমার, যুক্তরাষ্ট্র যখন মনে করবে ক্লাইমেট সমস্যা আমার, বাংলাদেশ যখন মনে করবে এটা তো আমারও সমস্যা, তখনই হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আপনি যে কমন পুল রিসোর্সেস যেগুলো আছে, এটার ক্ষেত্রে যে ট্র্যাজেডিটা ঘটে, এটা আপনি মোকাবেলা করতে পারবেন। তো এই যে ইন্টারনালাইজেশন অফ যে প্রবলেমটা, এটাকে আমার দেখায় যে ক্লাইমেট চেঞ্জে যদি আমরা রাষ্ট্রগুলো যদি প্রবলেমটাকে ইন্টারনালাইজ না করে, যেটা নিজেদের প্রবলেম না করে, তাহলে আসলে এটা সমস্যা সমাধান করা যাবে না। ভাই বিয়ে সকল সমস্যার সমাধান না ভাই, বিয়ে হচ্ছে সমাধান। আপনি যখন বিয়ে হয়ে যাবে তখন ওই কুকুরটা মনে হবে যে আপনারই। তো এখন এই যে উদাহরণগুলো, এটা একটা কাহিনী আছে আমাদের হচ্ছে এই যে বিষয়গুলা, এই যে এলিনোর অস্ট্রমের বা এই যে ক্লাইমেটের এক্সক্লুডেবল, নন এক্সক্লুডেবল, তারপর হচ্ছে এই যে এনভায়রনমেন্টাল কুজনেস স্টার্টস, এগুলো হচ্ছে বেসিকলি আমাদের হচ্ছে, আমরা যখন চতুর্থ বর্ষে ছিলাম রাষ্ট্রবিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের একজন ডিপার্টমেন্টের টিচার ছিল জাহিদুল আরিফিন স্যার, অত্যন্ত মেধাবী শিক্ষক ছিলেন তিনি। তিনি হচ্ছে ইউএসএ থেকে পিএইচডি করা, তার অধীনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের যে পিস অ্যান্ড কনফ্লিক্ট যে ডিপার্টমেন্টটা আছে, শান্তি ও সংঘর্ষ, এটা হচ্ছে উনি ওখানে এটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তো স্যার হচ্ছে রিসেন্টলি গত 2 বছর আগে হচ্ছে তিনি থ্রট ক্যান্সারে হচ্ছে, তার ওনার গলার হচ্ছে ক্যান্সার ছিল, এটাতে হচ্ছে মারা যান। তো মোটামুটি এই ক্লাইমেট নিয়েই, পলিটিক্যাল ইকোনমি নিয়ে হচ্ছে আমার যা জানাশোনা শেখা, এটা মূলত ওনার ক্লাস থেকেই শেখা। তো সমস্যা হচ্ছে উনি হচ্ছে অনেক বড় বড় লেকচার শিট দিতে ইংরেজিতে বিভিন্ন বিদেশি লেখকদের। তা আমি যেটা করেছিলাম, ওই লেকচার শিটগুলো থেকে পলিটিক্যাল ইকোনমির যে পার্টটা আছে, আপনাদের হচ্ছে ওই যে ইকোনমি যে টার্মিনোলজিগুলো পড়াইলাম না, ওই যে এর আগে বাংলাদেশের ইকোনমি যে অধ্যায়ে, ওগুলো মোটামুটি ওনার কাছ থেকেই শেখা। তা আমার ওই নোট খাতাটা আমি যেটা করছিলাম, ওই যে এক ভাই এখানে বলছে যে আসলে বিয়ে সব সমাধান না। তো এই ক্ষেত্রে হচ্ছে এই ধরনের টার্মিনোলজি আমি যখন নোট খাতাটা করেছিলাম এটা নিয়ে, তো এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের জুনিয়র যে বেচগুলো আছে, ওখানে এক ছোট বোন সে বললো যে ভাইয়া আপনার হচ্ছে যে নোট খাতা, ওটা একটু আমাকে দিয়ে, আমাদের সামনে পরীক্ষা আছে। তা আমি ওকে নোট খাতাটা দেওয়ার পরে, যখন ওর পরীক্ষা শেষ, আমি হচ্ছে ওর কাছ থেকে খাতাটা চাইলাম, ও বললো যে ভাই খাতাটা তো আমি টেবিলে রাখছিলাম, ওই জায়গা থেকে কেউ একজন নিয়ে গেছে, আর পাচ্ছি না। তো এই যে খাতাটা হচ্ছে আমি ওকে দিয়ে দেওয়ার পরে, আমি এটাতে এত বেশি সাফারার হয়েছি, কারণ আমার সবগুলো ইংরেজি শীট সামারি করে ওই খাতাগুলোর মধ্যে লেখা ছিল। তো হচ্ছে এই কারণে হচ্ছে আপনারা নোট খাতার ক্ষেত্রে, এই যে আপনারা ক্লাস করতেছেন, এই যে নোট খাতা, এটা হচ্ছে আপনারা কারো কাছে শেয়ার করবেন না বা কাউকে দিবেন না। দিলেও হচ্ছে বলবেন যে ইনস্ট্যান্ট যেন ফটোকপি করে আপনাদেরকে আবার নোট খাতাগুলো ব্যাক দেয়, কারণ এই নোট খাতাগুলো হচ্ছে আপনার সম্পদ। এই যে ধরুন আপনি ক্লাইমেট নিয়ে বিভিন্ন জিনিস পড়তেছেন, ইকোনমি নিয়ে পড়তেছেন, ইন্টারন্যাশনাল কনসেপচুয়াল টার্মগুলো পড়তেছেন, এগুলো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের একাডেমিক লাইফও আসলে এত সহজ করে পড়ায় না। এই যে আপনাদেরকে যে রিয়ালিজম, লিবারালিজম, কনস্ট্রাকটিভিজম পড়িয়েছি, আমাদের হচ্ছে সেকেন্ড ইয়ার এই টার্মিনোলজিগুলো ছিল, কিন্তু আমাদের ওই সময়কার হচ্ছে হয়তো বা শিক্ষকদেরও সীমাবদ্ধতা থাকে, তারাও কিন্তু এত সহজ করে আমাদেরকে বুঝাইতে পারে না যতটা সহজ করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এক্ষেত্রে আপনাদের যে নোট খাতা যেগুলো আছে, শীট যেগুলো আছে, এগুলো হচ্ছে সম্পদ, আপনারা রেখে দিবেন। ক্যাডার হওয়ার পরেও এগুলো আসে, যখন আপনারা বৃদ্ধ বয়সে দেখবেন, তখন মনে পড়বে যে আসলে ক্যাডার হওয়ার জন্য আমি কত পরিশ্রম করেছি, কত পড়াশোনা করেছি। এগুলো রিসোর্স হিসেবে, এগুলো স্মৃতি হিসেবে থাকে মানুষের লাইফে। এবার হচ্ছে আমরা আর 20 মিনিট সময় আপনাদেরকে নিব, আর কিছু গুরুত্বপূর্ণ টার্মিনোলজি আছে যেগুলো হচ্ছে কনসেপচুয়ালে আসতে পারে। সেটা হচ্ছে এই যে দুইটা, এগুলো হচ্ছে আমার এই যে 51তম যে প্রিলিমিনারি শীট থেকে, তো ওদেরকে এগুলো পড়িয়েছিলাম 51তম প্রিলিতে যারা পড়তেছে। তো এখান থেকে কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এগুলো হচ্ছে আপনার রেফারেন্স হিসেবে ব্যবহার করবেন, এখানে দেওয়া আছে। তো কিছু টার্মিনোলজি যেটা আছে একটু দেখাই দিই, সেটা হচ্ছে এই যে আইপিসিসি, যেটা আইপিসিসিটা একটু এটা মনে রাখবেন যদি এখানে কনসেপচুয়ালে আসে, যে এই যে আইপিসিসি যেটা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, যেটা, তো
তো এটার ক্ষেত্রে হচ্ছে আইপিসিসি যেটা, এটার কাজ আসলে কি? এটার কাজ হচ্ছে, তাহলে একটু যদি দেখেন ইন্টার গভর্নমেন্টাল প্যানেল, তাহলে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল কি? যে আন্তঃ সরকারি প্যানেল, বিভিন্ন সরকার টু সরকার যে সম্পর্ক জলবায়ু মোকাবেলা করার ক্ষেত্রে, সেটাই হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এটার কাজই হচ্ছে জলবায়ু যে পরিবর্তনটা কেন ঘটতেছে এটার একটা বৈজ্ঞানিক অ্যানালাইসিস করা, মানে হচ্ছে জলবায়ু পরিবর্তনের যে সায়েন্টিফিক যে ইভালুয়েশন, কজগুলা বের করা কি কি কারণে ঘটতেছে। দ্বিতীয়ত হচ্ছে এটা যেটা করে জলবায়ু পরিবর্তনের এই যে বৈজ্ঞানিক ভিত্তি প্রকাশ করে, কারণগুলা প্রকাশ করে, তারপর হচ্ছে ভবিষ্যতে কিভাবে ওই যে মিটিগেশন করা যায়, অ্যাডাপ্টেশন করা যায়, এগুলো নিয়ে তারা তথ্য সরবরাহ করে কাকে? প্রত্যেকটা রাষ্ট্রের সরকারকে। তাহলে এই যে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল যেটা আছে, এটা কি করবে? বাংলাদেশের হচ্ছে যে এনভায়রনমেন্টাল পরিবেশ যিনি মন্ত্রী আছেন, তাকে হচ্ছে একটা বৈজ্ঞানিক তথ্য দিবে যে বাংলাদেশে কি কি কারণে জলবায়ুর প্রভাবটা পড়তেছে, এটাকে বাংলাদেশ কিভাবে অ্যাড্রেস করতে পারে। তারপর হচ্ছে সে প্রতি বছর বিশ্বজুড়ে হচ্ছে একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রকাশ করে এই জলবায়ু চেঞ্জ নিয়ে। তো এখন এই যে আইপিসিসি যেটা, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার পিলিতে পড়ে আসছেন ওই যে ইউনাইটেড নেশনের হচ্ছে যে এনভায়রনমেন্টাল যে প্রোগ্রাম আছে আপনার ইউনেপ, আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল যে অর্গানাইজেশন আছে, এই দুইটা অর্গানাইজেশন মিলিয়ে কিন্তু এই যে আইপিসিসি যেটা, এটাকে গঠন করেছে। তো এই ক্ষেত্রে যদি কনসেপচুয়াল আসে, একদম সিম্পল হচ্ছে একটা হাফ প্যারা হচ্ছে আপনারা লিখে দিতে পারবেন এটা কি। এটা হচ্ছে সরকারগুলোকে নিয়ে কাজ করে, বৈজ্ঞানিক তথ্য দিয়ে থাকে। তো এটার হচ্ছে 3টা ওয়ার্কিং গ্রুপ আছে। তো এটা হচ্ছে কনসেপচুয়ালের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই যে 3টা ওয়ার্কিং গ্রুপ, একটা হচ্ছে ওয়ার্কিং গ্রুপ 1, এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ করে। ওয়ার্কিং গ্রুপ 2 যেটা আছে, এটা হচ্ছে পরিবর্তনের যে অভিযোজন এবং ঝুঁকি নিরূপণ নিয়ে কাজ করে। আর ওয়ার্কিং গ্রুপ 3 যেটা আছে, এটাকে হচ্ছে ওই যে মিটিগেশন কৌশল যেটা, ওই কৌশলগুলো স্ট্র্যাটেজি স্থাপন করে। আর এই ওয়ার্কিং 3টা গ্রুপের সাথে সাথে একটা টাস্ক ফোর্স আছে। তো এই টাস্ক ফোর্স যেটা করে যে রাষ্ট্রগুলো আসলে একটা নির্দেশনা দেয় যে হচ্ছে তোমার রাষ্ট্রের জন্য এই পরিমাণ কার্বন নিঃসরণ করলে তোমার পরিবেশ উপযোগী, আর বেশি তুমি যেতে পারবা না, একটা নির্দেশনা দেয়। তো এই ক্ষেত্রে হচ্ছে এই যে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল যদি আসে, একদম বেসিক আপনার 1 পৃষ্ঠার মধ্যে মোটামুটি এগুলো লিখে দিতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে এগুলা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন। এই যে পিলিতে যেগুলো পরে আসেন আপনার সিটি দিয়ে দিয়েছে, এগুলো রিডিং পড়লে হবে। বাসেল কনভেনশন, তো বাসেল কনভেনশন একটু বলি, এটা নিয়ে হচ্ছে আমাদের একটা প্রশ্ন আসতে পারে। বাসেল কনভেনশন জিনিসটা কি? বাসেল কনভেনশন জিনিসটা হচ্ছে, আপনি যদি বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো দেখেন, ধরেন ইতালি, কিংবা হচ্ছে আপনি যদি সুইডেন দেখেন, কানাডা দেখেন, ওই রাষ্ট্রগুলাতে হচ্ছে আপনার পরিবেশ আইনগুলো এত কঠোর, আপনাকে মেনে চলতেই হয়। এবং হচ্ছে সেখানকার যে ইন্ডাস্ট্রিয়াল যে বর্জ্য আছে, সেগুলা নিষ্পত্তি করা, সেগুলো হচ্ছে ম্যানেজ করা আপনার অনেক ব্যয়বহুল। তো এই ক্ষেত্রে আমরা দেখি যেটা করতো, যে ধরেন যে আপনার ইতালি, তার দেশের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেই ইন্ডাস্ট্রির যে হচ্ছে হ্যাজার্ডাস যে ওয়েস্টেজ আছে না, যেগুলো আসলে অনেক ক্ষতিকর বর্জ্য, এগুলা দেখা যাইত যে তার যে পরিবেশ আইন আছে, এই আইন অনুযায়ী এগুলো হচ্ছে নিষ্পত্তি করা, এই বর্জ্যগুলাকে ধ্বংস করা, এগুলো হচ্ছে নিঃশেষ করা, এটা অনেক ব্যয়বহুল হয়ে যেত তার জন্য। তখন ইতালি যেটা করতো, সে হচ্ছে আফ্রিকার যে নাইজেরিয়া যে রাষ্ট্রটা আছে, নাইজেরিয়ার ধরেন কুকু নামে একটা শহর আছে, এই কুকু শহরে সে কি করতো, তার এই বর্জ্যগুলা, বিষাক্ত বর্জ্যগুলা হচ্ছে সে নাইজেরিয়াতে পাঠিয়ে দিত, ওখানে গিয়ে সে ডিসচার্জ করতো, ওখানে ফেলে আসতো। তো ওখানে নাইজেরিয়া গভর্নমেন্টকে সে অল্প কিছু টাকা দিত, তার দেশে নিষ্পত্তি করতে এগুলো ব্যাপক খরচ হইতো, অনেক পরিবেশ আইন মানতে হইতো, কিন্তু নাইজেরিয়াতে সে যখন ডিসচার্জ করে আসছে, নাইজেরিয়া গভর্নমেন্টকে হচ্ছে অল্প কিছু সে ফরেন এইড দিলেই হয়ে যেত। ঠিক একইভাবে হচ্ছে আমরা দেখি যে আজকের যে জাপান আছে, আজকের যে সাউথ কোরিয়া আছে, চীন যখন আসলে অতটা শিল্পোন্নত ছিল না, তখন হচ্ছে জাপান এবং সাউথ কোরিয়া তারা যেটা করতো, তাদের ইন্ডাস্ট্রিয়াল যে ক্ষতিকর বর্জ্য আছে, সেগুলো তারা চীনে ডিসচার্জ করতো। ঠিক একইভাবে আজকের দুনিয়ায় আপনারা দেখবেন যে আফ্রিকা মহাদেশের, আমেরিকা মহাদেশের, আপনার আমেরিকার হচ্ছে যেই ধরেন এই ইলেকট্রিক যে পণ্যগুলো আছে, ধরেন পুরাতন ল্যাপটপ, পুরাতন কম্পিউটার, পুরাতন পিসি, পুরাতন মোবাইলের যন্ত্রাংশ, এগুলো হচ্ছে নিষ্পত্তি করা, এগুলোর যে ওয়েস্টেজ আছে এগুলাকে আসলে ধ্বংস করা, এগুলো অনেক ব্যয়বহুল সেখানে। তো তারা যেগুলা করে, এগুলা দেখবেন যে হচ্ছে আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রগুলোতে পাঠিয়ে দেয়। তো পাঠাই দিলে এই যে ক্ষতিকর বর্জ্যগুলা যে আমি হচ্ছে অন্য রাষ্ট্রে পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দেওয়ার কারণে ওই রাষ্ট্রের পরিবেশকে ক্ষতি করতেছে, ওই রাষ্ট্রের মানুষের বিভিন্ন ডিজিজ হচ্ছে। তো যে কারণে এই বাসেল কনভেনশনটা হয় আপনার 1989 সালে। তো এই যে বাসেল কনভেনশন আছে, এটার হচ্ছে যে এইরকম হ্যাজার্ডাস ওয়েস্টেজ, যেগুলো ক্ষতিকর বর্জ্য আছে, এগুলো একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রে এভাবে শিফট করতে পারবে না, ট্রান্সফার করতে পারবে না, এই রাষ্ট্রগুলোর অনুমতি ছাড়া। তো এটা হচ্ছে বাসেল কনভেনশন। এই ক্ষেত্রে পরিবেশ নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, আপনি কিন্তু রেফারেন্স হিসেবে বাসেল কনভেনশন যেটা আছে এটা ব্যবহার করতে পারবেন। তাহলে বাসেল কনভেনশন থেকে একটা টার্মিনোলজি পরবর্তীতে আসে, যেটার নাম হচ্ছে টক্সিক কলোনিয়ালিজম।
তাহলে এই যে টক্সিক কলোনিয়ালিজম কি, এই যে আমার ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্টেজ আছে যেগুলো ক্ষতিকর, এগুলো হচ্ছে আমি ধরেন ইতালি এখানে নাইজেরিয়াতে রাখতেছে, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে তাদের টেকনোলজিক্যাল যে ওয়েস্টেজ আছে সেগুলো আফ্রিকা মহাদেশে পাঠিয়ে দিচ্ছে, দিয়ে তাদেরকে অল্প কিছু টাকা দিচ্ছে, ফরেন এড দিচ্ছে, ওই রাষ্ট্রগুলো সন্তুষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ওই রাষ্ট্রগুলোর পরিবেশগুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাইলে এটাকে হচ্ছে নতুন টার্মিনোলজি যেটা হচ্ছে টক্সিক কলোনিয়ালিজম। এটা একটু জাস্ট মনে রাখবেন যে টক্সিক কলোনিয়ালিজম মানে হচ্ছে এই যে ভেসেল কনভেনশনের পরবর্তীতে এক্সটেনশন বা ব্যাখ্যা। আর ধরিত্রী সম্মেলন এটা আপনারা সবাই পড়েছেন যে হচ্ছে বৈশ্বিক এই উষ্ণায়নটা রক্ষা করার জন্য পৃথিবী হচ্ছে আমাদের ধরিত্রীকে রক্ষা করার জন্য ব্রাজিলের রিও ডি জেনেরিওতে 1992 সালে একটা সম্মেলন হয়, যেটাকে আমরা বলি যে রিও সম্মেলন বা ধরিত্রী সম্মেলন। ওই ধরিত্রী সম্মেলনে হচ্ছে যে পদক্ষেপ, ওখানে পদক্ষেপের মধ্যে একটা হচ্ছে এই যে ইউএনএফসিসি যেটার অধীনে হচ্ছে আমাদের কপ সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়। তাহলে এই ইউএনএফসিসি গঠিত হয় 1992 সালে রিও সম্মেলনে। দ্বিতীয়ত হচ্ছে রিও সম্মেলনে যে কমন বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি সিবিডিআর যে নীতিটা আছে ওইটা হচ্ছে তখন গৃহীত হয় ওই তার প্রিন্সিপাল 7 অনুযায়ী। এটা হচ্ছে আপনাদের 50তম প্রিলিতে আসছে। এখন রিটেনে কনসেপচুয়ালে যদি আসে তাহলে কমন বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি জিনিসটা হচ্ছে কমন মানে প্রত্যেকটা রাষ্ট্রেরই দায়িত্ব জলবায়ুকে অ্যাড্রেস করা, কিন্তু কিছু রাষ্ট্রের দায়িত্ব একটু বেশি। তাহলে এই যে ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি দ্বারা এটাই বোঝায়। তো তারপর হচ্ছে এই কপ সম্মেলনগুলো হচ্ছে একটু আপনারা দেখে নেবেন, এই যে কপ সম্মেলন যেগুলো আছে এগুলো থেকে হচ্ছে যদি ইয়াতে পরীক্ষা আসে। তো কপ সম্মেলন থেকে একটা জিনিস একটু আমাদেরকে একটু জানতে হবে যে এই যে সম্মেলনটা আছে কপ 21 সম্মেলনটা 2025 সালে 15 সালে যেটা হয় প্যারিস এগ্রিমেন্ট, যেটা ওই প্যারিস এগ্রিমেন্টে কি যেটা মূল কাঠামো ছিল ন্যাশনালি ডিটারমাইন কন্ট্রিবিউশন। তাহলে এটা যদি কনসেপ্ট চলে আসে পারবেন না, ওই যে প্রত্যেকটা রাষ্ট্র ন্যাশনালি জাতিগতভাবে তারা ডিফাইন করবে যে কি পরিমাণ তারা কার্বন নিঃসরণ করবে, কি পরিমাণে জলবায়ু মোকাবেলা করবে, এটা তো একটু আগে বুঝাইলাম। তো এখন হচ্ছে এই প্যারিস যে চুক্তিটা আছে আমরা জানলাম যে রিও সম্মেলন হচ্ছে সিবিডিআর কমন বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি যে আইডিয়াটা আছে এটা প্রথমবারের মতো গৃহীত হয়। কিন্তু এই যে কপ 15 সম্মেলনে এই যে সিবিআর যেটা আছে এটার সাথে হচ্ছে রেসপেক্টিভ কেপাবিলিটি শব্দটা যুক্ত করে। তো এইটা একটু আমরা জাস্ট 1 মিনিট একটু বুঝি যে একটা হচ্ছে আমরা দেখলাম যে রিও সম্মেলনে হচ্ছে কি করলো যে সিবিডিআর কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি, আর আমরা দেখলাম যে কপ 15 সম্মেলনে বা প্যারিস এগ্রিমেন্টে কি করলো এই সিবিডিআর এর সাথে হচ্ছে কমন বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটির সাথে সিবিডিআর কমন বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি আপনার আর সি যুক্ত করলো। তাহলে এই যে আর সির মানে হচ্ছে রেসপেক্টেড ক্যাপাবিলিটিস। একটু এই টার্মিনোলজিটা বুঝি, এখানে হচ্ছে আপনার যেহেতু প্রিলিতে আসছে এটাতে কিন্তু আপনার কনসেপচুয়াল আসতে পারে। তাহলে রিও সম্মেলন হলো কি কমন বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি, যে আইডিয়াটা আমাদের সবার পরিষ্কার। এখানে কমন রেসপন্সিবিলিটি মানে সব রাষ্ট্রগুলা এটাকে মোকাবেলা করার জন্য তাদের দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে। আর ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি আমরা বলতে বোঝাচ্ছি যে রাষ্ট্রগুলা বেশি দূষণ করতেছে, যে রাষ্ট্রগুলা বেশি কার্বন নিঃসরণ করতেছে, যে রাষ্ট্রগুলা শিল্পোন্নত তাদের দায়িত্বটা একটু বেশি। বাংলাদেশের যে দায়িত্ব তার তুলনায় চীনের দায়িত্ব একটু বেশি। এখন এই কমন বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটির সাথে আমরা দেখি কপ 15 সম্মেলনে রেসপেক্টেড কেপাবিলিটি শব্দটা যুক্ত করে। তাহলে এই রেসপেক্টেড কেপাবিলিটি শব্দটা কি? রেসপেক্টেড কেপাবিলিটি শব্দটা হচ্ছে জলবায়ু মোকাবেলা করার ক্ষেত্রে যেই রাষ্ট্রের সক্ষমতা যতটুকু ওই রাষ্ট্র অতটুকুই মোকাবেলা করবে। তাহলে এই যে ক্যাপাবিলিটি শব্দটা দ্বারাই কিন্তু আপনারা এটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন, মানে যে রাষ্ট্রের সক্ষমতা যত বেশি সে রাষ্ট্র তত বেশি ভূমিকা পালন করবে। আর একটা টার্মিনোলজি এখানে আছে যেটা হচ্ছে আমরা পরিবেশ বিষয়ক যে প্রোটোকলগুলো আছে এই জায়গা থেকে হচ্ছে আপনারা একটা জিনিস জাস্ট একটু আছে, সেটা হচ্ছে এই যে আমাদের ইয়া প্রোটোকলটা কিউ2 প্রোটোকল, যেটা থেকে হচ্ছে 47 BCS এর যে প্রবলেম সলভিং যে প্রশ্নটা আসছিল সেটা। তো এখন এই কিউ2 প্রোটোকলটা একটু গুরুত্বপূর্ণ, আমরা একটু দেখি যে কিউ2 প্রোটোকলটা কি। কিউ2 প্রোটোকল হচ্ছে আমাদের এই যে জলবায়ু পরিবর্তন রোধে আজকের যে জাপানের আমরা দেখেছি যে ইউএনএফসিসি যেটা গঠিত হলো রিও সম্মেলনে, আমরা বললাম যে এটা আসলে কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না যে চীন কার্বন নিঃসরণ কমাতে বাধ্য, মার্কিন যুক্তরাষ্ট্র কার্বন নিঃসরণ করতে বাধ্য, তার মানে এটার আইনি বাধ্যবাধকতা ছিল না। তো যে কারণে আমাদেরকে এমন কিছু লাগবে যেটার আইনি বাধ্যবাধকতা আছে, সেক্ষেত্রে আমরা দেখলাম যে কিউ2 প্রোটোকল যেটা 1997 সালে জাপানে হইলো, এটার নাম দেওয়া হলো যে কিউ2 প্রোটোকল টু ইউএনএফসিসি, মানে ওইটারই একটা সম্প্রসারিত রূপ যেটার মধ্যে আইনিভাবে বাধ্যবাধকতা দেওয়া হবে, আইনি
লিগাল বাইন্ডিং তৈরি করা হবে। তো এখন এই যে কিউ টু প্রোটোকল, যেটা এটার মেয়াদ ছিল 15 বছর, 97 থেকে 12 সাল পর্যন্ত এক মেয়াদি ছিল, প্লিতে পরে আসছেন। তারপর হচ্ছে 12 সালের পর থেকে এটার হচ্ছে মেয়াদ আরো 15 বছর বাড়ানো হয়। 12 সাল থেকে হচ্ছে এই যে এটাকে 2020 সাল পর্যন্ত করা হয়। এখন এই যে কিউ টু প্রোটোকলের আসলে কাজ কি, এই কাজ থেকে হচ্ছে আপনাদের হচ্ছে প্রবলেম সলভিং এর প্রশ্নটা আসছিল। এটাতে হচ্ছে কমন বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি যে ধারণাটা আছে, যেটা রিউ সম্মেলনে গৃহীত হয়েছিল, এই কিউ টু যে সম্মেলনটা হলো, এখানে এটাকে আসলে বাধ্যবাধকতা করা হয় যে ভাই এটা তোমাকে মেনে চলতে হবে। তাহলে আমরা দেখি এই যে সিবিডিআর যে টার্মটা, এটা হচ্ছে রিউ সম্মেলনে এটা গৃহীত হয়, প্যারিস সম্মেলনে যেটা COP 14 সম্মেলনে এটার সাথে আরো দুইটা টার্মিনোলজি যোগ করা হয়, যে রেসপন্সিবিলিটি, রেসপেক্টেড ক্যাপাবিলিটি। আর কিউ টু প্রোটোকল যেটা জাপানে হয়, এটাকে আসলে মেনে চলতে সবগুলো রাষ্ট্রকে বাধ্য করা হয়, যেটাকে মানতেই হবে। তার মানে কিউ টু প্রোটোকল হচ্ছে আমাকে রাষ্ট্রগুলোকে বাধ্য করে লিগালি যে তোমাকে এগুলা মেনে চলতে হবে। তো এখন এই যে কিউ টু প্রোটোকল যেটা আছে, এখানে রাষ্ট্রগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়। 3টা ভাগের মধ্যে একটা হচ্ছে আমার NX1 মানে হচ্ছে যেই রাষ্ট্রগুলোর কারণে আমার জলবায়ু পরিবেশের বেশি ক্ষতি হচ্ছে। আরেকটা হচ্ছে NX2 মানে হচ্ছে যে রাষ্ট্রগুলা আপনার মোটামুটি কম দূষণ করতেছে, কম দূষণ করে। আর NX3 যেটা আছে, এটা হচ্ছে যে রাষ্ট্রগুলা ক্ষতির শিকার। তো এভাবে বিশ্বকে 3টা ভাগে সে ভাগ করে। ভাগ করার পরে হচ্ছে তার একটা কর্মপদ্ধতি আছে। এই কর্মপদ্ধতিটা হচ্ছে আমার 3টা জিনিস। এই 3টা জিনিস থেকে কনসেপচুয়ালের জন্য 3টাই গুরুত্বপূর্ণ। আমাদের এই পার্টটা পড়লেই 5 মিনিট পরে কিন্তু আমাদের ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে। একটু 5 মিনিট আপনারা একটু ধৈর্য ধরুন। তাহলে এই যে কিউ টু প্রোটোকলে আমরা প্রথম জানলাম যে এটা হচ্ছে বাধ্যবাধকতা তৈরি করে, কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিকে সবার জন্য মেনে চলতে বাধ্য করা হয়। এবং এটা হচ্ছে আমার জলবায়ু সমস্যা সমাধানের একটা মার্কেট বেসড মেকানিজম দাঁড় করাইছে। এই মার্কেট বেসড মেকানিজম থেকে 47 BCS এর যে হচ্ছে প্রবলেম সলভিং এর যে প্রশ্নটা, এটা আসছে। তো এই 47 এর প্রশ্নটা মূলত কিউ টু প্রোটোকল নিয়ে আসছিল। এখানে হচ্ছে এটা আসলে 3টা পদ্ধতি যে জলবায়ুটা কিভাবে সে মোকাবেলা করবে। একটা পদ্ধতি হচ্ছে আমার ইমিশন ট্রেডিং বা কার্বন ট্রেডিং সিস্টেম। এটা হচ্ছে দূষণ কেনাবেচা করা হয়, যে চীন কতটুকু পলিউট করে, বাংলাদেশ কতটুকু পলিউট করে, পলিউশনটাকে কেনাবেচা করা হয়। আমরা একটু বুঝাচ্ছি একটু পরেই। আর একটা হচ্ছে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। তাহলে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম কি, টার্মিনোলজিটাও মনে রাখবেন যে CDM যেটা, এই কিউ টু প্রোটোকলের ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম হচ্ছে একটা রাষ্ট্র, ধরেন হচ্ছে জাপান, সে বাংলাদেশে কি করবে, বাংলাদেশের যে পরিবেশ যে দূষণ হয়, এক্ষেত্রে পরিবেশ যেন দূষণ না হয় এরকম পরিবেশ বান্ধব যে প্রকল্পগুলো আছে সেখানে সে বাংলাদেশে ইনভেস্ট করবে। তাহলে জাপান যখন বাংলাদেশে পরিবেশ বান্ধব প্রকল্পে ইনভেস্ট করবে, সেটার একটা বেনিফিট জাপানও হচ্ছে পাবে, যেটা হচ্ছে সে ক্রেডিট আকারে পাবে। এটা আমরা একটু পরেই দেখাচ্ছি যে কিভাবে। আর একটা হচ্ছে জয়েন্ট ইমপ্লিমেন্টেশন হচ্ছে যে একটা রাষ্ট্রের কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে, জলবায়ু মোকাবেলা করার ক্ষেত্রে অন্যান্য রাষ্ট্রগুলো যদি সহযোগিতা করে, তাহলে উভয় রাষ্ট্রই লাভবান হবে। এক্ষেত্রে এখান থেকে 3টা এই যে টার্মিনোলজি যেটা কিউ টু প্রোটোকল বাস্তবায়ন করে, এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রথম দুইটা। একটা হচ্ছে কার্বন ট্রেডিং, আর একটা হচ্ছে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। তাহলে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমটা তো বুঝছেন যে প্রত্যেকটা রাষ্ট্রের পরিবেশ বান্ধব যে ইকোনমি আছে সেখানে ইনভেস্ট করে। যেমন এটাতে যদি উদাহরণ দেয় যে বাংলাদেশের হচ্ছে ওপেন টু দি সি, আমাদের এখানে বঙ্গোপসাগর আছে। তাহলে এই যে বঙ্গোপসাগরের যে বায়ু আছে, বায়ু যে বাতাস আছে সাগরে, তাহলে এই বায়ু থেকে যদি হচ্ছে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে চাই, তারপর হচ্ছে আমাদের সাগরের যে ঢেউ আছে, ঢেউ থেকে যদি আমরা বিদ্যুৎ রিনিউয়েবল এনার্জি উৎপাদন করতে চাই, তাহলে এই জায়গায় হচ্ছে জাপান কি করবে, সে ইনভেস্ট করবে, সে বিনিয়োগ করবে। সে যদি এখানে বিনিয়োগ করে বাংলাদেশকে যদি এই যে কয়লা, গ্যাস এগুলোর পরিবর্তে আমাদেরকে যদি রিনিউয়েবল এনার্জির দিকে যদি সে নিয়ে যেতে পারে সহযোগিতা করে, তাহলে সে হচ্ছে ক্রেডিট পাবে। তাহলে এই ক্রেডিটটি একটু আমরা দেখি, এটার সাথে কানেক্টেড হচ্ছে এই যে ইমিশন ট্রেডিং বা হচ্ছে কার্বন ট্রেডিং। কার্বন ট্রেডিং জিনিসটা পরীক্ষা এটা আসার মতো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কার্বন ট্রেডিং হচ্ছে ওই যে আমরা পড়ছিলাম না যে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, যে প্রত্যেকটা রাষ্ট্র সে ডিটারমাইন করবে, সে নির্ধারণ করবে যে কি পরিমাণে কার্বন সে নিঃসরণ করবে। তাহলে বাংলাদেশ একটা রাষ্ট্র হিসেবে কল্পনা করেন যে বাংলাদেশ, তাহলে সে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনের অধীনে, এই অধ্যায় কিন্তু একদম শুরু হয়েছে যে ক্লাইমেট অ্যান্ড ডিপ্লোমেসি, কেন ডিপ্লোমেসিটা অন্তর্ভুক্ত করেছে আপনারা এটা পড়লে একটু বুঝবেন। তাহলে এই যে এটা তো একটা কিউ টু প্রোটোকল, এটা তো একটা ডিপ্লোমেসির পার্ট। তো এই জায়গায় হচ্ছে আমরা পড়লাম যে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনের অধীনে প্রত্যেকটা রাষ্ট্র নির্ধারণ করবে কি পরিমাণে কার্বন সে নিঃসরণ করবে। এখন বাংলাদেশ সে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনের অধীনে সে নির্ধারণ করলো সে প্রতি অর্থ বছরে সে হচ্ছে 300 টন কার্বন নিঃসরণ করবে। তাহলে কয়শো টন কার্বন নিঃসরণ করবে? 300 টন।
তো এখন বাংলাদেশ হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে এরকম প্রতিষ্ঠান, ধরেন আমরা ধরি যে 3টা, প্রতিষ্ঠান এ, প্রতিষ্ঠান বি, প্রতিষ্ঠান সি। তাহলে এখন বাংলাদেশে ধরেন যে এই 3টা প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন করে। তো এখন এই 3টা প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে সরকার ডিটারমাইন করলো, এই যে ন্যাশনালি ডিটারমাইন কন্ট্রিবিউশন, যে হচ্ছে সে 300 টন কার্বন এর বেশি সে নির্গমন করবে না। এখন এই বিদ্যুৎ যারা উৎপাদন করে তারা তো হচ্ছে মানে কয়লা দিতে, মানে কয়লা পোড়াতে গিয়ে বা কয়লার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে তাদের কার্বন নিঃসরণ হয়। এখন সরকার ডিফাইন করলো, সে ডিটারমাইন করলো যে সে 300 টনের বেশি এক অর্থ বছরে নিঃসরণ করবে না। তো এখন এই যে এটা আসলে কিভাবে ডিফাইন করবো, ওই যে আমরা পড়ছিলাম না, ওই যে আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, কারণ ওই আইপিসিসি কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রত্যেকটা রাষ্ট্র আসলে কি পরিমাণে কার্বন নিঃসরণ করলে ওই রাষ্ট্রটা মোটামুটি এনভায়রনমেন্টালি সেফ থাকবে। ধরেন ওই রাষ্ট্রের নীতি অনুযায়ী, ওই আইপিসিসির গবেষণা অনুযায়ী বাংলাদেশ 300 টন নির্ধারণ করলো। এখন এই 3টা প্রতিষ্ঠানকে বললো যে ভাই তোমরা যত পরিমাণেই বিদ্যুৎ উৎপাদন করো না কেন, তুমি কিন্তু 100 টনের বেশি কার্বন নির্গমন করতে পারবে না। বি কে বলে দিল তুমিও 100 টনের বেশি কার্বন নির্গমন করতে পারবে না। সি কে বলে দিল তুমিও 100 টনের বেশি কার্বন নির্গমন করতে পারবে না। তাহলে মানে 3টা যদি 100 করে তাহলে আমার ওইটা মিট হচ্ছে, আমি 300-র বেশি যাচ্ছি না। তো এখন দেখা গেল এ যে প্রতিষ্ঠানটা আছে, সে তার বিদ্যুৎ উৎপাদন করতে গিয়া সে মাত্র হচ্ছে 80 টন কার্বন নিঃসরণ করছে। মানে তার সে আরো 20 টন, সরকারের যে হচ্ছে লক্ষ্যমাত্রা তার থেকে সে আরো 20 টন কম কার্বন নিঃসরণ করছে। তার মানে এটা পরিবেশের জন্য ওকে, মানে সে ভালো, এখানে কোনো আমার সমস্যা নাই। সে লক্ষ্যমাত্রার নিচেই কার্বন নিঃসরণ করছে, যেটা আমাদের পরিবেশের জন্য ভালো। বি যে কোম্পানিটা বিদ্যুৎ, সে আসলে তার বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে সে আসলে 100 টনই কার্বন নিঃসরণ করছে। তাহলে সরকারও দিছে 100 টন, সেও নিঃসরণ করছে 100 টন, তার মানে তার ক্ষেত্রেও কোনো সমস্যা নাই, এটাও ওকে। এখন এই যে সি যে কোম্পানিটা আছে, সি যে কর্পোরেশনটা আছে, সে তার বিদ্যুৎ উৎপাদন করতে গিয়া সে সরকারের লক্ষ্যমাত্রা আরো 20 টন বেশি সে কার্বন নিঃসরণ করে ফেলছে, সে 120 টন কার্বন নিঃসরণ করে ফেলছে। তাহলে এখন এটা তো সমস্যা, সরকার বলছে যে তুমি 100 টনের বেশি করতে পারবে না। এখন কার্বন ট্রেডিং যে ধারণাটা আছে কিউ2 প্রোটোকলে, এটা আমাকে বলছে যে এখানে হচ্ছে দূষণ এখন কেনা বিক্রি হবে। কিভাবে কেনা বিক্রি হবে, এই যে এই লোকটা তার লক্ষ্যমাত্রা ছিল 100, সরকার বলছে, কিন্তু সে 20 টন যে অতিরিক্ত যে সে কার্বন নিঃসরণ করছে, তাহলে এই 20 টনের হচ্ছে সে একটা মূল্য, সে একটা হচ্ছে মানি, অর্থ, যেই লোকটা 20 টন কম উৎপাদন করছে তাকে দিয়ে দিবে। তাহলে এই যে 80 যিনি কার্বন কম নিঃসরণ করছে, সে হচ্ছে ওই 20 টনের যে অনুমতি বা 20 টনের হচ্ছে একটা অতিরিক্ত মূল্য হচ্ছে এই লোকটাকে দিয়ে দিবে। তাহলে এটাই হচ্ছে মূলত আমার ইমিশন ট্রেডিং বা হচ্ছে কার্বন ট্রেডিং। এটার এই আইডিয়াটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার মার্কেট বেসড মেকানিজম, আমার ক্লাইমেট চেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে আমার এই যে 3টা কর্পোরেশনের যে উৎপাদন আছে, বিদ্যুৎ উৎপাদনকে ক্ষতি না করে তাদের উৎপাদনটাকে ঠিক রেখে তাদেরকে হচ্ছে এই জলবায়ুটা মোকাবেলা করার ক্ষেত্রে উৎসাহ দেওয়া। তো এই ক্ষেত্রে এই যে কার্বন ইমিশনের ট্রেডের কারণে হচ্ছে এই লোকটা হচ্ছে অতিরিক্ত করার কারণে যে তাকে যখন টাকাটা দিচ্ছে এক্সট্রা 20-এর, তখন এই লোকটা আবার অনুপ্রাণিত হচ্ছে যে পরিবেশ দূষণ মেনে চলার জন্য, পরিবেশ দূষণ কমিয়ে আনার জন্য সে অনুপ্রাণিত হচ্ছে। এই লোকটাও একটা দায়বদ্ধতার মধ্যে চলে আসতেছে যে আমি যদি বেশি ইমিশন করি তাহলে আমাকে কিন্তু অন্য যে কম ইমিশন করছে তাকে কিন্তু আমার মুনাফা দিতে হবে, তাকে কিন্তু আমার টাকা দিতে হবে। এখন এই যে প্রতি 1 টনে কি পরিমাণ টাকা দিতে হবে, এটা কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র আসলে ঠিক করবে যে তার 1 টনের যে দূষণ এটার আসলে মূল্য কত। তো ধরেন বাংলাদেশ সরকার যদি নির্ধারণ করে যে 1 টন দূষণের মূল্য হচ্ছে ধরেন যে 10,000, তাহলে সে অতিরিক্ত 20 টনের 10,000 করে এই টাকা 2 লক্ষ টাকা এই লোককে দিয়ে দিবে। তো এটা হচ্ছে কার্বন নিঃসরণের হচ্ছে বা জলবায়ু যে মোকাবেলা, এটার হচ্ছে একটা মার্কেট বেস সলিউশন। তাহলে এটা গ্লোবালি কিভাবে ফাংশন করে কিউ2 প্রোটোকলের অধীনে, আপনি যদি 2005 সালে দেখেন, কিউ2 প্রোটোকল তো হয়েছে আপনার 97 সালে। 5 সালে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যেটা করছে, ইউরোপীয় ইউনিয়ন ইমিশন ট্রেডিং সিস্টেম নামে তারা একটা আইন চালু করছে, ইমিশন ট্রেডিং সিস্টেম। এই সিস্টেমের অধীনে ইউরোপের যে বিদ্যুৎ কোম্পানি যেগুলো আছে তারা কিন্তু এভাবে কার্বন কেনা বেচা করে। তাহলে ইউরোপের ধরেন যে হচ্ছে ফ্রান্সের একটা কোম্পানি বিদ্যুৎ উৎপাদন করে, তারা হচ্ছে ধরেন যে 100 টন উৎপাদন করে। তারপর হচ্ছে ধরেন ইতালির একটা কোম্পানি হচ্ছে 200 টন কার্বন নিঃসরণ করে। ধরেন যে হচ্ছে আমার সুইডেনের একটা কোম্পানি ধরেন যে 100 টন কার্বন নিঃসরণ করে। তো এই ক্ষেত্রে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বলছে এই যে যেই লোকটা বেশি কার্বন নিঃসরণ করছে কোম্পানিটা, সে হচ্ছে তাকে দূষণের কারণে হচ্ছে সে এক্সট্রা একটা মানি দিবে, যেটা ইউরোপীয় ইউনিয়ন টাকাটা নির্ধারণ করে। তো এই কার্বন ট্রেডিং যে সিস্টেমটা আছে, এটা পরবর্তীতে আমরা দেখি যে এটা জাপান ডেভেলপ করে, এটা রিসেন্টলি হচ্ছে ভারতও গ্রো করেছে। তার যে বিদ্যুৎ যে কোম্পানিগুলো আছে ভারতের, এই বিদ্যুৎ কোম্পানিগুলোর মধ্যেও কিন্তু এরকম দূষণ কেনা বিক্রি হয় ভারতের সরকারের যে আইন আছে সেই আইন অনুযায়ী। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের
এই কার্বন ট্রেডিং যে আইডিয়াটা আছে এটা আশা করি যে বুঝেছেন। এটা থেকে যদি পরীক্ষায় আসে বা কিউ2 প্রোটোকল নিয়ে আসে আশা করি যে আপনারা পারবেন। তো এই ছিল মোটামুটি এখানে। আর এই যে কাটাগোনা প্রোটোকল এগুলো হচ্ছে পিলির পরে এক নজর দেখলেই হবে, যদি হচ্ছে কোনো রেফারেন্স হিসেবে ব্যবহার করা লাগে তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন। এটা পিলির পড়া ছিল। আর সর্বশেষ হচ্ছে COP30 সম্মেলন যেটা হয়েছে, ওখানে দুইটা পলিসি নেওয়া হয়েছিল COP30 সম্মেলনে, যে ব্রাজিলের বেলেমে। তো এখানে হচ্ছে একটা হচ্ছে এই যে ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফেসিলিটিস। ট্রপিক্যাল ফরেস্ট হচ্ছে আমরা পড়েছিলাম, ট্রপিক্যাল মানে হচ্ছে এই যে ক্রান্তীয় যে অঞ্চলটা আছে নিরক্ষরেখার 23.5 ডিগ্রি উত্তরে, নিরক্ষরেখার 23.5 ডিগ্রি দক্ষিণে, এই অঞ্চলটার মধ্যে যতগুলো বনভূমি আছে এই বনভূমি রক্ষা করার জন্য ট্রপিক্যাল ফরএভার ফেসিলিটি ফরেস্ট নামে বলা হয়েছে। যে ট্রপিক্যাল বনাঞ্চল রক্ষা করার জন্য হচ্ছে যে ক্লাইমেট যে ফান্ড আছে সেটা আসলে দেওয়া হবে। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে যেই রাষ্ট্র যতটুকু বন রক্ষা করার ক্ষেত্রে অবদান রাখবে সেই রাষ্ট্রকে ততটুকু টাকাই পেমেন্ট করা হবে। এটা হচ্ছে পে ফর পারফরমেন্স মডেল। মানে ধরুন যে হচ্ছে বাংলাদেশ তার বন রক্ষা করার ক্ষেত্রে সে যতটুকু অবদান রাখবে ফান্ড থেকে তাকে ততটুকুই টাকা দেওয়া হবে। ব্রাজিল তার বন ট্রপিক্যাল বন রক্ষার ক্ষেত্রে যতটুকু অবদান রাখবে সেই পরিমাণে ফান্ড হচ্ছে সে পাবে। তো এটা হচ্ছে COP30 সম্মেলন। তো এই ছিল মোটামুটি হচ্ছে আজকের ক্লাস। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, নাইলে হচ্ছে আমরা শেষ করে দিতে পারি। ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছে না। কমন পুল রিসোর্স মানে কি, যেমন হচ্ছে ওই যে যেই সম্পত্তিগুলা, যেই প্রোডাক্ট, যেই সেবাগুলো হচ্ছে কেউ যদি টাকা নাও দেয় সে ওই সেবাটা গ্রহণ করতে পারে, তাকে আপনি বাদ দিতে পারেন না। যেমন হচ্ছে আমাদের সেনাবাহিনীর যে সার্ভিসটা, আমাদের পুলিশের যে সেবাটা, তাহলে পুলিশের হচ্ছে যে বেতন দিচ্ছে এটা তো আপনার আমার ট্যাক্সের টাকা দেওয়া হচ্ছে। এখন বাংলাদেশের যারা ট্যাক্স ফাঁকি দেয়, যারা সরকারকে কর দেয় না, সেও বিপদে পড়লে কিন্তু পুলিশ তাকে গিয়ে রক্ষা করে। সেও যখন বন্যায় আপনার আক্রমণ হয় তখন কিন্তু সেনাবাহিনীকে তাকে উদ্ধার করে। তার মানে হচ্ছে এই যে সেনাবাহিনীর যে সার্ভিস, এই যে পুলিশের যে সার্ভিস, এগুলো হচ্ছে আমরা বলি এগুলা কমন পুল রিসোর্সেস। সে যদি পুলিশের বেতনের ক্ষেত্রে, ট্যাক্সের ক্ষেত্রে যদি সে ট্যাক্স নাও দেয়, আমরা কিন্তু তাকে ওই সেবা থেকে বিরত রাখতে পারি না। ঠিক একইভাবে হচ্ছে আমাদের যে নদী আছে, এই নদীর ক্ষেত্রে আমরা দেখি যে নদী দূষণ রক্ষার ক্ষেত্রে সরকার নানা আইন কানুন গ্রহণ করে, সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। তো এই ক্ষেত্রে আসলে নদীর আইন কানুন যে না মানে সেও কিন্তু নদীর পানি ব্যবহার করতে পারে, সেও কিন্তু নদীর মাছ শিকার করতে পারে, সরকার কিন্তু তাকে এক্সক্লুড করতে পারে না। ঠিক একইভাবে হচ্ছে এই যে আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে একটা বৈশ্বিক সম্পত্তি। আটলান্টিক মহাসাগরের তীরে যতগুলো রাষ্ট্র আছে, তো যে রাষ্ট্র আটলান্টিক মহাসাগরে হচ্ছে আমার বর্জ্য ডিসচার্জ করতেছে, যে রাষ্ট্র বর্জ্য ডিসচার্জ করে না আটলান্টিক মহাসাগরকে রক্ষণাবেক্ষণ করে, এখানে কিন্তু কাউকে আপনি বাধা দিতে পারবেন না যে তুমি যেহেতু আটলান্টিক মহাসাগরে বর্জ্য নিক্ষেপ করতেছো, তুমি আটলান্টিক মহাসাগরের পানি ব্যবহার করতে পারবে না, এখানকার মৎস্য সম্পদ আগ্রহ করতে পারবে না। তার মানে হচ্ছে এই যে কমন পুল রিসোর্সেস যেটা আছে, এটা হচ্ছে আমার সবাই ব্যবহার করতে পারে। এবং এটা এমন, এটা তো হচ্ছে সবাই ব্যবহার করতে পারে, যেটার নাম হচ্ছে আমরা বলছি নন এক্সক্লুডেবল। আমি কাউকে এটা থেকে বাদ দিতে পারি না, মানে বাদ দেওয়া যায় না। আরেকটা হচ্ছে নন রাইভালরাস। নন রাইভালরাস মানে কি, এটা নিঃশেষ হয়ে যায় না, নিঃশেষ হয় না। তাহলে এই যে নিঃশেষ হয় না মানে হচ্ছে ধরেন সমুদ্র থেকে আমি মাছ আহরণ করলেও এটা কিন্তু অন্য রাষ্ট্রের জন্য মাছ মানে নাই করে ফেলে না, অন্য রাষ্ট্র মাছ ধরতে পারে। সমুদ্র থেকে আমি পানি নিয়ে আসলেও অন্য রাষ্ট্রের জন্য পানি অবশিষ্ট থাকে। তার মানে এগুলো হচ্ছে আমার নন রাইভালরাস। তাহলে কমন পুল রিসোর্স হচ্ছে এই দুইটা বৈশিষ্ট্য, যে টাকা বা পেমেন্ট না করলেও সে ব্যবহার করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে একজন বক্ষণ করলেও, কনজিউম করলেও অন্যজনের জন্য অবশিষ্ট থাকে। এই ধরনের ইয়াগুলোকে বলা হয় কমন পুল রিসোর্সেস। তো এই কমন পুল রিসোর্সেস যেহেতু এটা আমার ব্যক্তিগত মালিকানা না, এটা হচ্ছে অনেকগুলো রাষ্ট্রের সম্পত্তি, এক্ষেত্রে কোনো রাষ্ট্র আসলে এগুলাকে গুরুত্ব দেয় না, যাচ্ছে তাই ব্যবহার করে, পলিউশন করে, ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ করে। তো যে কারণে হচ্ছে এটা একটা ট্রাজেডিতে রূপান্তরিত হয়। তো এই ট্রাজেডিটা কিভাবে মোকাবেলা করবো এটি আমরা দেখাইলাম, যেগুলো একটু বৈশ্বিক একটা সম্পত্তি। তাহলে এক্ষেত্রে আমাদের লোকালিও এটা মোকাবেলা করতে হবে, প্রত্যেকটা রাষ্ট্র নিজস্বভাবে মোকাবেলা করবে, আবার হচ্ছে এটা গ্লোবালিও মোকাবেলা করতে হবে। তখন আমরা একটা এলিনোর অস্ট্রোমের এটা দেখাইলাম, ওই যে ইন্টারনালাইজেশন অফ প্রবলেম, যেটা আপনাদেরকে থিওরি দিয়ে দেখাইলাম, যে ক্ষেত্রে আমাদের এই লোকালি মোকাবেলা করি, আর বৈশ্বিক এই যে ক্লাইমেট চেঞ্জ, কপ সম্মেলন, ন্যাশনালি ডিটারমাইন কন্ট্রিবিউশন, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, এগুলো যাই বলি না কেন আমরা, এগুলো আসলে তখনই সমাধান হবে, এলিনোর অস্ট্রোম বলছেন, যখন চীন এই সমস্যাটাকে তার নিজের মনে করবে, ডোনাল্ড ট্রাম্প যখন এই সমস্যাটাকে আমেরিকার মনে করবে, তখনই এগুলো সমাধান করা সম্ভব। একটা কথা ছিল, জি 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 ভাই। ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক লেভেলটাই যখন পলিউশন হবে, ওই স্টেজটা পার করতে পারলে একটা দেশ উন্নয়ন মানে উন্নত দেশে পরিণত হবে।
জি জি জি। থেকে বাংলাদেশ এক্সাম্পল যেটা দিচ্ছি, এইটা তো ধরেন একটা মানে বাধা দেওয়ার একটা কথা বলা আছে, এটাই কোনো সলিউশন আছে যে তাহলে একটা আনডেভেলপড দেশে কিভাবে আসলে ডেভেলপমেন্ট বা ডেভেলপ করবে এখান থেকে এই অবস্থা থেকে, এরকম কোনো সলিউশন কি কারো বা হ্যাঁ উদ্দেশ্য হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে? এটার সলিউশনটাই তো ওই যে ক্লাইমেট যে জাস্টিসের যে ধারণাটা আসছে, এই যে ক্লাইমেট জাস্টিস বা জলবায়ু যে ন্যায্যতা যে ধারণাটা আসছে, এটা কিন্তু এটা থেকে আসছে। তাহলে এই যে বাংলাদেশ তাহলে এখন কি করবে, যে বাংলাদেশ হচ্ছে শিল্পায়ন ঘটাবে। তাহলে এখন ধরেন এখানে শিল্প কারখানা আছে, বাংলাদেশে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান। তো এক্ষেত্রে এই শিল্পগুলো হচ্ছে আমরা শিল্পোন্নত ওই স্টেজে টার্নিং পয়েন্টে পৌঁছাতে গেলে আমাদের যে দূষণগুলা হবে, এই দূষণগুলা যেন না হয়। যে কারণে ধনী যে রাষ্ট্রগুলো আছে, ওই যে রেসপেক্টেড ক্যাপাবিলিটিজ আমরা পড়লাম, ওই ধনী রাষ্ট্রগুলো কি করবে, আমাদের এই ইন্ডাস্ট্রিগুলো থেকে যেন দূষণ কম হয়, সেই কম হওয়ার জন্য তারা আমাদেরকে প্রযুক্তি ট্রান্সফার করবে। এই যে আপনার টেকনোলজি যে ট্রান্সফার যে আইডিয়াটা আসছে প্যারিস চুক্তি থেকে, তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে অনুন্নত যে রাষ্ট্রগুলো তারাও যেন ওই টার্নিং পয়েন্টে পৌঁছাইতে পারে, কিন্তু শিল্পোন্নত রাষ্ট্রগুলো আমেরিকা বা ব্রিটেন তারা এই টার্নিং পয়েন্টে পৌঁছাতে গিয়ে যেই পরিমাণে জলবায়ুর ক্ষতি করছে, এই রাষ্ট্রগুলো যেন ওই পরিমাণে ক্ষতি না করে। তাহলে ক্ষতি না করলে তাদেরকে কি করতে হবে, তাদের ইন্ডাস্ট্রিতে মানে প্রযুক্তি আপনার এনভায়রনমেন্ট বেসড মানে হচ্ছে পরিবেশ বান্ধব যে প্রযুক্তি আছে এগুলো আমরা তাদেরকে হ্যান্ড ওভার করতে হবে। তারপর হচ্ছে তারা যেন রুলস রেগুলেশন মানতে পারে, সেটা তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে হবে। তারপর হচ্ছে এই যে কিয়োটো প্রোটোকলে আসছে না, ওই যে ইনভেস্ট করবে রিনিউয়েবল এনার্জিতে, তাহলে হচ্ছে জাপান এসে এখানে বাংলাদেশে ইনভেস্ট করবে, যে বাংলাদেশ যেন এই শিল্পগুলোতে কয়লার পরিবর্তে, কয়লা কেন্দ্রিক যে বিদ্যুৎ আছে সেটার পরিবর্তে যেন রিনিউয়েবল যে এনার্জি আছে সেগুলোর দিকে বাংলাদেশ মুখ করে। তার মানে আমার হচ্ছে প্রযুক্তির দিকে আমি যাব, আমি শিল্পায়নের দিকে ঠিকই যাব, কিন্তু আমার দূষণটা যেন ওই যে অষ্টাদশ শতাব্দীর মতো না হয়, সেজন্য হচ্ছে আমাকে প্রযুক্তি ট্রান্সফার করবে, আমাকে হচ্ছে সে ফান্ড দিবে, আমাকে হচ্ছে সে ইনভেস্ট করবে। এটাই হচ্ছে আমার ক্লাইমেট যে জাস্টিস বা ন্যায্যতার যে ধারণাটা। বুঝতে পেরেছেন ভাই এবার? জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে রেখে দিতে পারি। ওই কার্বন ট্যাক্স যেটা, ওই যে কার্বন ট্রেডিং এর মতোই আর কি, যে যে কার্বন বেশি নিঃসরণ করবে তার ওই কার্বনের উপর ট্যাক্স আরোপ করে, ওই ট্যাক্সটা হচ্ছে কম নিঃসরণ যে করে তাকে দিয়ে দেওয়া হবে। বিয়ে করলে সমস্যা নেই। কে বিয়ে করবে? ঠিক আছে, তাহলে রেখে দেব। শেষ। হ্যাঁ।